পরীক্ষা তো পরীক্ষাই হয় বাবা, প্রথম শেষ বলে কিচ্ছু নেই। ভালো করে মন দিয়ে লিখবি, তাড়াহুড়ো করবি না, কেমন? মিশু খেতে খেতে বলল, বড় মা, তুমি তো এমনভাবে বলছো যেন ছোট ভাইয়া ক্লাস 6-এর এক্সামে বসবে। এটা ভাইয়া ক্লিনিক্যাল টেস্ট। ছোট ভাইয়া এখন বড় হয়ে গেছে, ওই আদর ওকে না দিয়ে আমাকে দিলেও তো পারো। তনিমা হাসলেন। মিশুর গালটা টেনে বললেন, তোকে কি আমি কম ভালোবাসি? তা বসো, কিন্তু সারাদিন মা আর বোনের কাছে যে মুখ জামাটা খাই, তুমি ওটা বেশি করে পুষিয়ে না দিলে তো হিসেব মিলবে না। ওদের কথার মাঝে অয়ন হাত ঘড়ি দেখল। চোখ তুলে দোতলার ঘরটায় নজর ফেললো আরেকবার। মেজো ভাইয়ার রাতে বলেছিল একসাথে বের হবে, এখনো আসছে না যে। বেলা তো কম হয়নি। ভাবনার মধ্যেই ওর খেয়াল পড়ল গলার স্কোপ নেই। নির্ঘাত তাড়াহুড়া করে ঘরে ফেলে এসেছে। সূচক শব্দ বের করে বলল। ওহো, মামনি আমার স্টে। তক্ষুনি উপর থেকে দৌড়ে নামলো ইউষা। দুরন্ত পায়ে এসে দাঁড়ালো অয়নের সামনে। লম্বা শ্বাস টেনে টুনে বলল। এই যে ফেলে যাচ্ছিলে। অয়ন চমৎকার করে হাসলো, স্টেথোটা নিয়ে ঝোলাল গলায়। থ্যাংক ইউ। তুমি তো লক্ষ্মী না ইউষা, মাঝে মধ্যে মনে হয় তুই আছিস বলে আমি ইচ্ছে করে সব ভুলে যাই। ইউষা লজ্জা পেল। শ্যামলা গাল দুটো রক্তের মতো লাল হলো আরো। মনে মনে ভাবলো, লক্ষ্মী মেয়েদের বেশিক্ষণ চোখের সামনে ফেলে রাখতে নেই অয়ন ভাই, চট করে বিয়ে করে ফেলতে হয়। ডাক্তারি বোঝো আর এটা বোঝো না। মিশু ঠোঁট উল্টো করে বলল। কি খারাপ রে তুই আপু, আমি তোর একটা মাত্র ছোট ভাই, অথচ তুই আজ অব্দি আমার একটা বইও এগিয়ে দিসনি। আর অয়ন ভাইয়ের জন্য পারলে পানির বোতল কিনে আনিস। বাইয়ে বাইয়ে এত বৈষম্য করছিস। বৈষম্য বিরোধী আন্দোলনে তোকে ধরে নিল না কেন? ইউষা চোখ মুখ কুচকালো। মিশু মন খারাপ হলো না। দুঃখী দুঃখী মুখ করে চোখ তুলল আকাশে। বলল, এ আল্লাহ, এ বোন আমার চাই না। হয় এটাকে আমার প্রতি যত্ন দাও, না হয় তুলে নাও, তুলে নাও, তুলে নাও। তনিমা হেসে ফেললেন। তাও ছোট ধমক দিয়ে বললেন। যা, এ আবার কি কথা? ইউষা চোখ পাকিয়ে বলল। তবে রে, দাঁড়াবি। ওকে তেড়ে আসতে দেখেই কাঁধ ব্যাগ তুলে ছুট লাগায় মিশু। তনিমা হাঁক ছুড়লেন। আরে, খাবারটা শেষ করে যা। মিশু ছুটলেও জবাব দিয়ে গেল না। তোমার লক্ষ্মী মেয়েকে বলো ডাইনি বুড়ি একাই সব খেয়ে নিক। ইউষা চেঁচিয়ে ওঠে। কিন্তু আমি যাইনি, একটু বাড়ি আসবি না তুই, মজা দেখাবো তো। মিশু ওসব শোনেনি। সে দৌড়ে বাড়ি ছেড়ে গেছে। অয়ন হাসলো মাথা নেড়ে। ইউষার রাগটা দপ করে নিভে গেল তাতে। অয়ন দেখতে সুন্দর, স্বাস্থ্যও ভালো, সাথে ফর্সা শরীরের উপর সাদা শার্ট পরেছে, হাতে অ্যাপ্রন, গলায় স্থত। ইস, এত ভালো লাগছে দেখতে। ইউষার মনটা আরেকবার মুগ্ধতায় থুপড়ে পড়ল মাটিতে, ঠিক যেমন পড়েছিল অয়নের প্রতি অনুভূতি হবার পর। বয়স সন্ধির সময়সীমায় এসে যে পুরুষকে তার মনে লেগেছে, সেই তো অয়ন। ইউষার সকাল বিকেল রাত, ইউষার প্রহর, ইউষার মুহূর্ত, ইউষার গোটা জীবন। অয়ন অপেক্ষার ক্লান্ত হয়ে ধপ করে বসে পড়ল। আবার মাকে বলল। মামনি, একটু ভাইয়াকে ডেকে দাও না। তনিমা কাজ করছিলেন। ইউষাকে বললেন। যা তো, সার্থকে ডেকে নিয়ে আয়। মেয়েটা তখন গভীর ধ্যানে, নেত্রমণি অয়নে আটকেছে। তনিমা সাড়া না পেয়ে বাহু ঝাঁকালেন। কি রে, যা। নড়ে উঠল ইউষা। হুম, হ্যাঁ। পা বাড়িয়েও থামল সে। বোকা চোখে বলল। কোথায় যেন যাবো। ও মা, এই তো বললাম সার্থকে ডেকে আনতে, এর মাঝে ভুলে গেলি? রেহনুমা সদ্য এ ঘরে এসেছেন। শেষ কথাটা শুনেই বললেন। ভুলবে না। সারাদিন ফোন টিপলে মাথায় ব্রেন বলতে কিছু থাকে। কোনো দিন দেখবে মাথার ঘিলুর সাথে রক্তটাও চুষে খেয়েছে। ও যে এখনো বেঁচে আছে, এই তো অনেক আপা। ইউষা ঠোঁট উল্টালো। তর্ক করার অভ্যাস তার ধ্যানে নেই, তাও আবার মায়ের সাথে। মুখে গোস করে হাঁটা ধরল ইয়াসিককে ডাকতে। রেহনুমা বললেন। আপা, ও বাড়িতে ফোন করেছিলে, কথাবার্তা এগিয়েছে কি? হেরে, ওনাকে দিয়ে করালাম। এই সপ্তাহে ভাবছি আংটি বদলটা সেরে ফেলবো। বাহ, খুব ভালো হবে। শুভ কাজে দেরি করতে নেই। আপা আমাদের একজন কথা বলার নতুন সঙ্গী হবে বলো। অয়নের হাতে মোটা বই। ইয়াসিন নামতে নামতে যতটা চোখ বুলানো যায়, স্বভাবে তার মতো পোড়াকু এ বাসায় কেউ নেই। মনোযোগ ওখানে থাকলেও মায়েদের কথা শুনেছে। মাঝখানে বলল। এখনকার যুগের মেয়ে ছোট মা, গল্প করবে, গল্প করবে।
নাকি দুদিন পরে বরকে বলবে চলো আমরা আলাদা থাকি? রেহনুমা ঘাবড়ে গেলেন, চিন্তিত হয়ে বললেন, হে মা, তাই তো। আপা তাহলে কি হবে আমাদের স্বার্থের বউ যদি সত্যি এরকম করে? আরে ও মজা করছে, তুইও না অয়ন। কেন এসব বলছিস? একটা ভালো কাজের শুরুতে এমন বাজে কথা বলতে নেই। অয়নের চোখে বইছে আঙুল চালিয়ে একটা পাতা উল্টালো। ওভাবেই বলল, কি জানি তোমাদের ব্যাপার স্যাপার, আমার যা মনে হলো তাই বললাম। দেখি তো আমার ব্যাচমেটদের বউগুলোকে, দুদিন যেতে না যেতেই তাদের আলাদা সংসার চাই। এই জন্যই আমি এসব বিয়ে টিয়ে নিয়ে ফ্যাসাদে পড়তে চাই না। ভাইয়াও যে কেন রাজি হলো। যাকে ভাইয়া করছি কি এতক্ষণ? অলরেডি আম গেটিং লেট। এরপর বেশি দেরি করলে তো ঢুকতেই দেবে না। উপরে দাঁড়িয়ে সবটা দেখছিল আইরিন, মুখখানায় ঘন অমাবস্যা দাগ। ইয়াসিরের বিয়ের আলাপ তার বুকের ডোরে, এক একটা ছুরির ঘা। কেন যে ওই পুরুষকে ওর চোখে লাগতে গেল, এখন না পারছে বলতে, না পারছে গিলতে। এর মাঝেই রুম ছেড়ে বের হলো ইয়াসির। পায়ের শব্দে ফিরে চাইল আইরিন। লম্বা গড়নের সুঠাম দেহের অধিকারী এই পুরুষকে ওর নিজের সবটা দিয়ে যায়। ইয়াসির দেখল আইরিনকে। পাপ কাটানোর সময় চোখে পড়ল একবার, সেকেন্ড কয়েক, পরপরই নজর ফিরিয়ে নেমে গেল নিচে। কিন্তু ওই অল্প তাকানোতেই আইরিনের গলার উগলে এলো কান্না। এমনই হয়, ইয়াসির কখনো ওর সাথে আগ বাড়িয়ে কথা বলেন। আইরিন যতটা বলে, যা জিজ্ঞেস করে তার উত্তর দেয়। এই যা, ইয়াসিরের যাওয়ার পুরোটা সময় সে চেয়ে রইল। মানুষটার প্রতিটি কদমে আত্মবিশ্বাস, গভীর চোখজোড়া যেন গল্প বলে আবেগের। ঘন ভ্রু, তীক্ষ্ণ নাক আর নিখুঁত সাজানো চুল, কতটা আকর্ষণীয় তার ব্যাখ্যা হয়তো নেই। কিন্তু এই চাওয়া পাওয়ার এতটুকু কি বুঝবে ইয়াসির? ওর বিয়ে আইরিন দেখতে পারবে সচক্ষে, ওর কলিজা ছিঁড়ে বাহিরে আসবে না। যে মেয়ের সাথে ইয়াসিরের বিয়ে ঠিক হয়েছে সে নিখুঁত সুন্দরী, পড়াশোনা জানা, ভালো ঘরের মেয়ে। আইরিনদেরও কিছু কম নেই, কিন্তু ওই যে বয়স, ওই যে সাহস, এসব নিয়ে ও কাউকে কিছু বলতে পারছে না। মা জানলে তো উল্টো ওকেই বকবে। তখন কি হবে আইরিনের? ইয়াসিরকে তো পাবেই না, উল্টো সম্মান যেটুকু আছে তাও শেষ। আইরিনের বুক ভেঙে গেল। চলে যাওয়া শরীরটাকে দেখে এক ফোঁটা জল নেমে এলো গালে। আর দাঁড়ালো না, ত্রস্ত ছুটল ঘরের দিকে। ইউষা ইয়াসিরের পেছন পেছন এসেছে। ওর ব্র্যাঙ্ক চোখ দুটো ঘুরে ফিরে অয়নকেই দেখছিল। মানুষটা যতক্ষণ বাড়িতে ততক্ষণ ও লিভিং রুম ছাড়বেই না। ইয়াসির নেমে আসতেই উঠে দাঁড়ালো সে, ফোঁস করে শ্বাস ফেলে বলল, ফাইনালি এলে। তুমি না খুব পাংচুয়াল ভাইয়া। আজ কি হলো? 10টাই বলেছিলাম, ঠিক 10টাই বাজে। তুই আধ ঘন্টা আগে এসেছিস। কণ্ঠে প্রত্যাপ শুনে কপাল গুছালো অয়ন। আধা ঘন্টা? হাও? আমি যে ঘড়িতে দেখলাম। বলতে বলতে চট করে হাতঘড়িটা দেখলো আবার। প্রায় 11টা বাজে। পরপর মনে পড়ল ও তো ঘড়ির টাইম সবসময় 40 মিনিট ফাস্ট করে রাখে, যাতে কোনো কাজে দেরি না হয়। অয়ন জিভ কাটলো, দাঁত মেলে বলল, সরি, পরীক্ষার টেনশনে সব ভুলে গেছে। আয়, মা আসছি। তনিমা বললেন। সাবধানে যাস। ইয়াসির বেরিয়ে যায়। ওর একটা বাজে অভ্যাস, সকালে ফ্রেশ হয়ে খাবার মুখে তুলতে পারে না। কোনো জোড়াজুড়ি, কোনো আদর আপ্যায়নও বদল হয়নি এতে। বলতে বলতে মা চাচি হাল ছেড়ে দিয়েছেন। রেহনুমা বললেন, আপা, আমি মায়ের খাবারটা দিয়ে আসি। যা, তুই এলে খেতে বসবো। আচ্ছা। ইউষা, বাবাকে গিয়ে তোলো। কটা বাজে, খাবে নাকি? প্লেটে রুটি ভাজি গুছিয়ে ভদ্রমহিলা সিঁড়ির পথে চললেন। তনিমা এঁঠো থালাবাটি নিয়ে গেলেন রান্নাঘরে। এখন বসার ঘর ফাঁকা। ইউষার হঠাৎ চোখ পড়ল সেন্টার টেবিলের গ্লাসটার উপর। অর্ধেক পানি পড়ে আছে তলায়। এই গ্লাসে তো একটু আগে পানি খেলেন অয়ন ভাই। ইউষা চারপাশটা দেখল, সতর্ক পায়ে গিয়েই তুলল গ্লাসটা। কেমন করে চোখের সামনে ঘোরালো ওটাকে। এই গ্লাসে অয়নের ছোঁয়া আছে, অয়ন আছে। ইউষা সলজ্জে হাসলে একটু, চুমুক দিয়ে ঢক ঢক করে খেয়ে নিল বাকিটা। লম্বা শ্বাস নিয়ে চুমুক এলো সেখানে, বুকে জড়িয়ে বিড়বিড় করলো। কি শান্তি, কি শান্তি। ইয়াসির পার্কিং থেকে বাহিরে নিয়ে এসেছে। অয়ন আবদার ছুড়ল, আজকে আমি চালাই। হঠাৎ? তুমি যে হিরো টাইপ, পেছনে বসলে আমাকে চোখে লাগবে। কোথায় শিখিস এসব বাজে কথা? ইয়াসিরের কণ্ঠে বিরক্তি। অয়ন হাসলো, দুষ্টুমি করে বলল, হিউম্যান বডি স্ট্রাকচার পেয়েছে, স্ক্যাল্পের ভেতরে এক কোণায় থাকে। তোমার লাগবে?
ইয়াসির যুক্তিতে গেল না, চুপচাপ চাবিটা হাতে দিল ভাইয়ের। অয়ন সানন্দের সামনে উঠে বসলো। বাইক চালাতে তার দারুণ লাগে। স্টার্ট দেওয়ার মাঝেই ইয়াসিরের হেলমেটটা ওর মাথায় চড়িয়ে দিল। অয়ন পিছু ফিরে বলল, আবার এটা কেন? আবার এটা কেন? গরম তো। দিস ইজ রুলস। পুলিশের সাথে যাচ্ছি তাও? ইয়াসির বলল, পুলিশ কেন, প্রাইম মিনিস্টারের সাথে গেলেও পড়তে হবে। দ্য রুলস আর ইকুয়াল ফর এভরিওয়ান। এখন চল। অয়ন আর কিছু বলল না, ঘাড় নেড়ে বাইক ছুটালো। গেট মারিয়ে যাওয়া বাহনটাকে জানালার ফাঁক গলে দেখলেন শৌকত। তৃপ্তির মৃদু হাসিটা ছুটে এলো ঠোঁটে। ছেলে দুটো আজ নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত, একজন ডাক্তার, অন্যজন এএসপি। আর যদি বড় ছেলেটাও থাকতো। শৌকত ঢোক গিললেন, চোখ দুটো ভিজে গেল জলে। ইয়াসিরের বড় ভাই সায়ন, কত মেধাবী ছিল ছেলেটা। আজও থাকলে নিশ্চয়ই অনেক বড় হতো। এমন সুনাম কুড়াতো একটা ভুলের জন্য কোথাও কেমন জঘন্যভাবে মোড় নিয়েছে জীবনটা। শৌকতের বুক জ্বালাপোড়া করে, অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দেয় সব। তক্ষণে ঘরে এলেন তনিমা। উঠেছ? আমি আরও ডাকতে এলাম। শওকত চোখ মুছলেন ব্যস্ত হাতে, ঘুরে চেয়ে বললেন, ওই মাত্রই উঠলাম। ঠিক আছে, ফ্রেশ হবে তো? গিজার কিন্তু অন করাই রাখছি। শওকত একটু থেমে বললেন, স্বার্থ দেখলাম বের হলো, খেয়েছে? না, এত সকালে খেতে পারে না, জানোই তো। বলল থানায় গিয়ে খেয়ে নেবে। তোমার নাস্তা কি গড়ে নিয়ে আসবো, না টেবিলে গিয়ে বসবে? টেবিলে দাও, স্বার্থ নেই যখন নিচে যাই। তনিমার সাবলের চেহারা মুছে গেল সহসা। ইয়াসির কখনোই বাবার সাথে এক টেবিলে বসে না। শুধু টেবিল কেন, বাবার ছোঁয়া মারাতেও আপত্তি তার। ভদ্রমহিলা আত্মর চোখে চাইলেন, শুধালেন ভেজা স্বরে, ছেলেটা অমন করে বলে তোমার অনেক খারাপ লাগে, তাই না? শওকতের মুখের হাহাকার স্পষ্ট। চাউনিতে কাষ্ঠ হেসে বললেন, খারাপ লাগবে কেন? কষ্ট হয় তানিমা। একটা ভুলের জন্যে আমার নিজের ছেলেই আমাকে ঘৃণা করে। এত বড় হলো, পুলিশ অফিসার বনে গেল, তাও কথা বলে না, বাবা বলেও ডাকে না অবধি। এতটা জ্বালা কি শুধু খারাপ লাগায় আটকে থাকে? তনিবা চুপ রইলেন। কথার জুতোসই জবাব জানা নেই, না আছে সান্ত্বনা দেওয়ার ভাষা। শওকত টের পেলেন চোখ জ্বলছে আবার, কিন্তু তার কাছে চায় না তিনি। তনিমার সামনে তো একেবারেই নয়। স্বাভাবিক থাকার প্রয়াসে গলার শ্রেষ্ঠা কাটিয়ে বললেন, যাই ফ্রেশ হয়ে আসি। স্ত্রীর পাশ কাটিয়ে ওয়াশরুমে অবধি গেলেন ভদ্রলোক। কি ভেবে ফিরে চাইলেন আবার, ডাকলেন আস্তে করে। টনি। তনিমা তাকালেন। হ্যাঁ, কিছু লাগবে? শওকত চটজলদি বললেন না, একটু সময় নিয়ে শুধালেন, মনে মনে তুমি আমাকে অনেক ঘৃণা করো, তাই না? সকালবেলা বস্তির চিত্র মানেই জনজীবনের কোলাহলময় সূচনা। ভোরের আলো ফুটতেই প্রতিটি খুপড়িতে শুরু হয় দিনের প্রথম কর্মজঙ্গ। ছোট ছোট ঘরগুলোতে চালের পাকে উনুনের ধোঁয়া উঠতে শুরু করেছে। পানির আশায় আবার লম্বা জট বেঁধেছে কলপারে। তুষি আজ আর পানি আনতে যায়নি, সে এখনও ঘুমে। তাই হাসনা চলে গেলেন। তুষির ঘুম ভাঙল দরজায় ঠস ঠস শব্দে। একেই টিনের দৌড়, দুয়ে গভীর নিদ্রা, সব মিলিয়ে মেয়েটার মেজাজ চটল খুব। উঠে এলো ধূপধাপ পায়ে, ওপাশে দুটা চেনা মুখ দাঁড়িয়ে, বাবলু আর টিনটিন। তুষি কপাল কুঁচকিয়ে বলল, তোরা এত মর্নিং মর্নিং কি চাই? ওরা যেন অবাক হলো। টিনটিন দুই ভ্রু উঁচিয়ে বলল, দোস্ত তুমি বাড়তে? বাবলু বলল, কখন আইলা? ও আল্লাহ, তুমি দেখি পুরা ফিট। আমরা তো ভাবছিলাম পুলিশ তোমারে গা দিয়ে অজ্ঞান বানায় লাইছে। তুষি চোখ রাঙিয়ে বলল, শাট আপ, মাউথ বন্ধ। আমাকে ঘা দিবে কোন ব্যাটার কলিজা? আর তোরা কালো কথা দাদিকে এসে বলে দিলি কেন? তোদের আমি বলতে বলেছিলাম? আমগো কি দোষ? কবি চাচা রুদি আর চায়ের টাহার লাইগা দৌড়ানি দিছে। তুমি তো কইছিলা তুমি দিবা, কিন্তু তোমারে তো পুলিশ দইরা নিয়া। তুষি ঠোঁটে আঙুল চেপে বলল, সম্মান ইটিং করবি নাকি? সবাই লিসেন করে নিলে সমস্যা না? এসব কথা কাউকে টেল করা যাবে না। ওরা ঘাড় নাড়ালো। টিনটিন বলল, আশা কিন্তু দোষ কবি চাচাও কইলাম দেখালেছে। হ্যাঁ তো ওই পাড়া কই দিছে, এখন কি হবো? ওসব তোদের ভাবতে হবে না।
তুষি ঘরে ফিরে এলো, বাবলুরাও পেছনে আসে। তুষি টিনের বেড়ায় ঝোলানো ব্রাশদানি থেকে টুথপেস্টটা তুলে লাগালো ব্রাশে, দাঁতে ঘষতে ঘষতে বলল, আজ এই এলাকায় বসে থাকলে চলবে না বুঝলি। ভাবছি মিডল মর্নিংয়ে শাহবাগের দিকে যাব, ওখানে ভালো পাখি পাওয়া যায়। ফের ঘাড় নাড়ালো ওরা। তুষি তৈরি হলো, চুলগুলোই টেনে টেনে ছুটি করলো কোনো রকম। বুক পকেটে সানগ্লাস গেঁথে আঙুল নাচালো। আয়। এক পাশে বাবলু, অন্য পাশে টিনটিন হাঁটছে। তুষিকে দেখে কয়েকবার ঘর থেকে মুখ বাঁকালেন কয়েকজন। তার চালচলনের বাহরে বিরক্তি যাদের। তুষি যাই এলো না, কখনো আসেও না। সে সবসময় নিজের মতো দর্প নিয়ে হাঁটে। কিন্তু বাবলুদের এসবে কষ্ট হয়। উস্তাদকে কেউ কিছু বললে খারাপ লাগে ওদের। আজকেও বলল, তিন্নির আম্মা আমারে দেখাইলেই কেমন করে। টিনটিন ছাই মেলালো। ঠিক কইসব, চাই এক কফি কল্লা হারা দি। তুষি ধমক দিল। বিঙ্গো হাব ভাব করে কিছু বলবে, কথা কেড়ে নিল টিনটিন। দোষ যা কবি বাংলায়, তোর ইংরেজি অর্ধেক করলেও বুঝি না। তুষি চোখ মুখ কুচকালো। ইংরেজি ছাড়া আমি কথা বলতে পারি না। ঠিক আছে, তোদের জন্য ডুইং ট্রাই। তারপর বলল, শোন, কে কিভাবে তোকে ভাবছে সেসব নিয়ে কখনো বসে থাকলে চলবে না। আমি পকেট মারি দেখে ওরা আমাকে পেছনে গালমন্দ করে, কানাঘুষা করেন আমাকে নিয়ে। তাতে আমার কি? আমি যদি ওদের কথা ধরে কাজ ছেড়ে দেই, ওরা কি আমার ঘরে দুটো ভাত দিয়ে যাবে? আর সব থেকে বড় কথা হলো, সামনে হাঁটতে গেলে পেছনের মানুষ কথা বলবেই। আরে আমি সেলিব্রিটি তুষি, আমাকে নিয়ে সমালোচনা না হলে চলে? আলোচনার যোগ্য যে সমালোচনা পায় সে, বুঝলি? টিনটিন সানন্দে বলল, হ্যাঁ বুঝছি, একটা ইংরেজি কওয়া নাই, হেললাই আরো বেশি বালা বুঝছি। তুষি হেসে ফেলল। খেয়াল করলো বাবলু ওকে হা করে দেখছে, চোখে মুখে কি মুগ্ধতা। তুষি টোকা দিল মাথায়। হট হিপিন, এমন করে সি করছিস কেন? বাবলু হাসি হাসি মুখ করে বলল, ওস্তাদ তোমার লগে থাকতে আমার এত ভাল লাগে কেন জানো? তুমি নায়িকা গো মতন সুন্দর কইরা কথা কও, আমগো মতন জামুগা জামুগা কও না। এই বস্তিতে একমাত্র লোক তুমি, যার কথা খালি শুনতেই মন চায়। এত সুন্দর কথা তুমি কইতে শিখছো ওস্তাদ? ওরা হাঁটতে হাঁটতে ইটের ঢিলার কাছে এসেছে, পাশে বিল্ডিংয়ের কাজ ধরবে বলে। এগুলো একটার উপর আরেকটা জমিয়ে রাখা। তুষি এসে বসলো তার উপর, ভীষণ ভাবসাপ নিয়ে বলল, সিনেমা দেখে? তো আমরাও দেখি দোষ, কই ফাই না তো। আরে আহাম্মক, সবাই কি তুষি হতে পারে? সাধে কি বলি আমি সেলিব্রিটি? নেহাত ভুল করে বস্তিতে জন্মে গেছি, না হলে এই বস্তি কি আমাকে ডিভেস করে কে? এক্ষুনি যদি এফডিসির দরজায় গিয়ে দাঁড়াই, পরিচালকদের লাইন লেগে যাবে আমাকে নায়িকা বানানোর জন্য। খালি তোদের ভালোবাসি দেখে যাই না। টিনটিন বাবলু একে অন্যের মুখ দেখে হাসলো। তুষি বুক পকেট থেকে সানগ্লাসটা নিয়ে পড়ল চোখে, উঠে দাঁড়িয়ে বলল, যাক ওসব বাদ, হেভি টাইম ওয়েস্টিং। নাও আই গোয়িং, ইউ ওয়ন্ট গো, সো কাম। তুষির আজ দিন ভালো, কাজে নেমেই ছক্কা হাঁকিয়ে ফেলেছে। সকাল থেকে 8টা পকেট হাতানো শেষ, যদিও তার মধ্যে 3টা পকেটই ফাঁকা। এরা কি বের হওয়ার সময় মানিব্যাগে একটু টাকা পয়সা নিয়ে আসতে পারে না? কিন্তু তাও কথাই বলে, নায়ের চেয়ে কিছু থাকা ভালো। তুষি মন দিয়ে টাকা গুনছে। দুপাশে বাবলু টিনটিন বসে, ওদের মনোযোগও টাকার নোটে। সব মিলিয়ে টাকা 5,000 হলো। তুষি হিসেব মিলিয়ে আলাদা করলো সেসব। এর থেকে গোলাপ আর কবিরকে দিয়ে থাকবে 1,500। দাদিকে এখনও মালিকপক্ষের বেতন দেয়নি, রান্নার কাঠও ফুরিয়ে এসেছে। বাকি টাকা দিয়ে তাহলে আজ ঘরের সব দরকারি জিনিস কিনবে তুষি। ও সব টাকা পকেটে ভরল, শুধু দুটো 100 টাকার দুটো নোট দুজনকে দিয়ে বলল, নে কিছু কিনে খাস। ওরা খুশি হয়ে গেল। ময়লা মুখখানা চকচকে হলো অমনি। বাবলু আনন্দে মাথা ঝাঁকিয়ে বলল, ওস্তাদ তুমি কত ভালো। তুষি মৃদু হাসলো, উঠে দাঁড়িয়ে বলল, তোরা থাক, আমি মানি দিয়ে আসি। বড় রাস্তার বাজারের পথ ধরল মেয়েটা। ওটার পাশ দিয়েই মেন রোডে গিয়েছে। ও সোজা গোলাপের দোকানে এলো। আজ কোনো কাস্টমার নেই। বসে বসে রেডিও গুনছে গোলাপ। বাংলাদেশের ম্যাচ চলছে হয়তো। গোলাপ মধ্যবয়সী পুরুষ, একটা ইয়া বড় ভুঁড়ি আছে সামনে।
বসলে সেটা কুমোরের মতো ঝুলে থাকে। তুষি এসে দাঁড়ালো। কালো মোটা গোলাপকে দেখলো কিছুক্ষণ। এই ব্যাটা ঘরে বউ রেখে ওর পেছনে ঘুরে বেড়ায়। নেহাত ধারে জিনিসপত্র নেই বলে কিচ্ছু বলে না, কিন্তু মেজাজ চটলে কবে এটারও মেন পয়েন্ট থেতলে দেবে কে জানে। তুষি টাকা বাড়িয়ে ধরল। নাও ইওর পাওনা টাকা। গোলাপ বিঘ্ন পেয়ে একটু মেজাজ খারাপ করলো। তুষিকে দেখতেই সেসব উবে গেল আবার। ঠোঁটে চওড়া হাসি টেনে বলল, তোষি, কেমন আছো? আমি অলওয়েজ গুড থাকি চাচা। নাও টাকা ধরো, ক্যাচ। আহা, আবার চাচা? সেদিন না নাম ধরে ডাকলে, অমন ডেকো না। তুষি চসূচক শব্দ করলো। টাকা ধরো। তোমার থেকে টাকা নেব না? না, তুমি শুধু ভালোবাসা দিও, তাহলেই হবে। তুষি দুহাত কোমরে রেখে ছেলেদের মতো দাঁড়ালো। কপাল কুঁচকিয়ে বলল, লে হালুয়া, আমি থাকি বস্তিতে, বাসাটাও ভাঙা। তোমাকে দেওয়ার জন্য ভালোবাসা কি আকাশ থেকে পড়বে? গোলাপ থতমত খেলো। আমি তো ওই ভালোবাসার কথা বলিনি। তুষি কথা কেড়ে নাই। নো টক, রইল তোমার মানি, আর 700 পাবে। গিভিং নেক্সট। তুষি চলে গেল। গোলাপের চোখে মুখে বিভ্রান্তি। তুষি নাকাল ভালো ছিল, আজ হঠাৎ এমন চ্যাটাং চ্যাটাং করে গেল কেন? বেচারার মন খারাপ হয়। তুষিকে তার কি যে ভালো লাগে, কি সুন্দর চোখ, নাক, গায়ের রং, কিন্তু ও তো পাত্তাই দেয় না। এই জন্মে তুষি কি তার মন বুঝবে না? তুষি কবিরের টাকা দিয়ে ফিরে এলো জায়গায়। তার শিষ্য দুজন ওখানেই বসে চিপস খাচ্ছে বাবলু। তবে টিনটিনের মাঝে একটু মুরব্বিখানা আছে, তার এসব চিপসে পোষায় না। ওকে চুইনগ্রাম চিবোতে দেখে তুষি চোখ ছোট করলো। সন্দেহান শুধালো, স্মোক করেছিস? টিনটিন চোখ বড় করে মাথা নাড়ালো। না না, তুমি মানা করছো। এর ফলে ওসব আমি খাবো দোষ। তুষি বাবলুর দিকে চাইলো। ছেলেটার মুখে চিপস, তবে উদ্বেগ নিয়ে জানালো, আমি কিছু জানি না ওস্তাদ। তিন কইছে তোমারে না কইলে আমারে বিস্তা দিব, তখন কইয়া দিলে তো আর তাহবামু না, তাই আমি কমু না কিছু। ত্রস্ত ওর মাথায় চড় মারলো টিনটিন। রেগে রেগে বলল, হারার বদলা কইয়া তো দিলি, বিষটা তো তাদের মতরে। তুষি কটমটিয়ে উঠল। পায়ের জুতোয় হাত দিতেই ছুট লাগালো টিনটিন। ও দমে নেই, পিছু নিল ওর। বাবলু বেকপ বনে যায়। চিপস মুখে নিয়ে হাঁ করে চেয়ে থাকে সেদিকে। মাথা চুলকে ভাবে, আমি তো কিছু কই নাই ওস্তাদ, তাইলে কেমনে বুঝছে? তুষি টিনটিনকে ধরতে পারেনি। রোগা পাতলা ছেলেটা দৌড়ের তোপে হাওয়ায় মিলিয়ে গেল। তুষি চেঁচিয়ে বলল, পেয়ে নেই তোকে, স্মোকের মজা বুঝাবো। তুষি ফিরতে নেয়, হঠাৎ চোখ পড়ে উতুরে। বাজারের থলি হাতে একটা মেয়েকে দুজন ছেলে কিছু বলছে। মেয়ে চেহারায় বিরক্তি, অল্প ভয়। ছেলে দুটো হাসছে। মেয়েটা যেতে চাইলে বাদ সাধছে বারবার। তুষি কপাল কুঁচকিয়ে দেখলো কিছুক্ষণ। কি হচ্ছে ওখানে? ইভটিজিং? রাগে তুষের মাথা ফুলে গেল। তার এলাকায় ইফটিজিং? শার্টের হাতা গুটিয়ে পা বাড়ালো সাহসা। আজ এ দুটোকে মেরে মুখের ডিসপ্লে বদলে দেবে। আচমকা একটা বাইক এসে থামলো সেখানে। বাইকের পেছনের আরোহী পুলিশের পোশাক পরা। মাথার হেলমেটটা খুলতেই তুষি থমকে গেল জায়গায়। ইয়াসির থেমে নেই, কেমন ঝড়ের মতো নেমেই ছেলে একটার গালে চড় মারল, আরেকটার কলার ধরে ঘুষি বসালো মুখে। তুষির এগোনোর সাহস নেই। ইয়াসিরের মারের হাত টনটনে। ওকে দেখলে যদি মেরে দেয়, বিড়বিড় করলো, ওরে বাবা রে বাবা, পালাই। তুষি উল্টো ঘুরে ছুটতে নেয়। পেছনের শটাং তারের খাম্বায় ধাক্কা লাগে অমনি। কপালটা টুকে গেল। আর বাস, তুষি ছিটকে পড়ল মাটিতে। এক হাত দূরে কিছু পড়ার শব্দে ভুকড়ে গেল নয়ন। ইয়াসিরের থেকে চোখ সরিয়ে ত্রস্ত চাইল এই পাশে। একটা মেয়ে চিত হয়ে পড়ে আছে। তাড়াহুড়া করে বাইকটাকে সেন্টে রাখে নামলো সে। তুষি ব্যথায় শেষ। পিছে লেগে পিঠের চামড়া আস্ত নেই। এর মাঝে অয়ন কাছে ছুটে এলো। হাতটা বাড়িয়ে বলল, পড়লেন কি করে? উঠে আসুন। তুষি ব্যথায় মুসরাত ছিল। ছিটকে এসে পড়ায় পিঠের হাড় টনটনিয়ে উঠেছে। এর মধ্যে এসে হাত বাড়ালো আগন্তুক। মাথা তুলে চাইল ও। ব্যথায় কুঁচকে রাখা চোখ মুখ টান টান হলো অমনি। ফর্সা সুতনু পুরুষ, মুখের গড়ন দীর্ঘ, স্পষ্ট চওড়া চোয়াল। চোখ দুটোর রং আলাদা। কি রং এটা? রোদের আলোয় জ্বলছে। ভ্রু দুটো জোড়া। গালের ভাঁজে ভেসে থাকা গভীর হাড়ের গঠন প্রকাশ করছে পুরুষটির ব্যক্তিত্বের ধীরতার। তুষি ঠোঁট কামড়ে ভাবল, এ মালটা আবার কে?
অয়ন তাগিদ দিল। কি হলো, উঠুন। সারাদিন এইভাবে পড়ে থাকার ইচ্ছে আছে নাকি? তুষি হাত ধরবে না ভেবেছিল, পুরুষে ওর অ্যালার্জি, কিন্তু কোমরের হাড়ে যে দুম করে লেগেছে, একা ওঠা কষ্টের, আবার লোকটা এভাবে সাহায্য করতে এলো। দোনামোনা করে ডান হাতটা বাড়ালো, তাই আচমকে এসে দাঁড়ালো ইয়াসির। তার মায়ের তোরে ছেলেগুলো নিরুদ্দেশ। বুকে থাকা অয়নের ঠিক পেছনে শটান দেহের মানুষটাকে দেখেই তুষির কেন যেন শ্বাস আটকে গেল। মনে হলো ইয়াসির এক্ষুনি তেড়ে আসবে, খপাত করে ওর টুটি চেপে বলবে, তুই আমার কিচ্ছু ছিঁড়তে পারবি না। যেমন করেছিল রুহানের সাথে। কল্পনার প্যাচে বাড়ানো হাত ঝট করেই নামালো তুষি। অমনি পিচের রাস্তায় ঠুকে গেল কনুইটা। আরেক দফা ব্যথায় লাফিয়ে উঠল তরুণী। কনুই চেপে বিড়বিড় করল, শালার কুফা পুলিশ মুখ দেখলেই ব্যথা পাই। ইয়াসির সরু চোখে চেয়ে তুষির কাণ্ড কারখানা দেখল কিছুক্ষণ। এতেই যেন মেয়েটার সব গুলিয়ে যায়। এমন করে তাকাচ্ছে কেন? ইয়াসির খ্যাক করে বলল, তুমি সেই চোর না? এখানে কি চাই? অয়ন ঘুরে তাকালো, কণ্ঠে বিভ্রম। চোর? তুষি ঠোঁট উল্টে রাখে। ও চোর না, চোর আর পকেটমার আলাদা। কিন্তু ভুলটা শুধরে দেওয়ার সাহস হলো না। মোড়ামুড়ি করে দাঁড়ালো কোনো রকম। ইয়াসির দ্বিতীয় প্রশ্ন করল, আবারও পকেট মারতে বেরিয়েছ? তুষি নিষ্পাপ চোখে বলল, নো স্যার, নো নো নো। কিন্তু ঝটকা খেলো অয়ন। অবাক হয়ে বলল, পকেট মার? মেয়ে পকেট মার? তুষি হাত ডলছে, ছিলে গেছে জায়গাটা। ইয়াসির হয়তো এসব নিয়ে কথা বলতে চাইল না। প্রসঙ্গ পাল্টালো অয়নের দিকে। তোর না দেরি হচ্ছে, চল। অয়ন তুষির দিকে চাইল আবার। ও তাজ্জব তখনও, বেশভূষা ছেলেদের মতো, কিন্তু তাই বলে পকেট কাটে? কি আজব ব্যাপার স্যাপার। কিন্তু ডাক্তারি সত্তাটাকে তো বিসর্জন দেওয়া যায় না। মেয়েটা ব্যথা পেয়েছে, তাই বলল, বাসায় গিয়ে একটু স্যাপলন লাগিয়ে নেবেন, কমে যাবে। বেশি ব্যথা করলে একটা পেন কিলার, ওকে? তুষির চুপ। ইয়াসির হেলমেট পরছিল। অয়ন ওর দিকে পুরো ঘুরে বলল, এরপরে রাস্তা দুটো দুদিকে ভাইয়া। আমি একটা সিএনজি ডেকে নেই। এখান থেকে সিএনজি পাওয়ার টাফ। তুই ওভার ডাক, 7-8 মিনিটে চলে আসবে। অয়ন মাথা ঝাঁকালো, পকেটে হাত দিল ফোন নিতে। মনে হলো খালি খালি, যেন কিছু একটা নেই। ত্রস্ত হাতানোর গতি বাড়ালো সে। নেই, ম্যানিব্যাগ নেই। অয়ন হতভম্ব আওড়ায়। এই যা, আমার ওয়ালেট। বিভ্রান্ত নয়নে ইয়াসিরের মুখ দেখল সে। মানুষটার কপালে গুচ্ছ ভাস। চট করে অয়নের পেছনে চাইল, যেখানে দাঁড়িয়েছিল তুষি। কিন্তু কই সে? আর দেখা দেখি অয়নে ঘুরে যায়। না, তুষি কোথাও নেই। মেয়ের টিকিও দেখা যাচ্ছে না। ও হা করে বলল, কোথায় গেল মেয়েটা? এই তো ছিল, এর মধ্যে গায়েব। কি অদ্ভুত জায়গা, এমন কেন? ওয়ালেট নেই, মানুষ নেই, আশ্চর্য। ইয়াসির ছোট্ট শ্বাস ফেলে বলল, তোর ওয়ালেট ওই নিয়েছে। অয়নের কণ্ঠ শৃঙ্গে। হ্যাঁ, কি চালাক চোর। কখন নিল? আমি তো কিছু টের পাইনি। চোররা এরকমই, তোকে টের পাইয়ে চুরি করবে না। বলতে বলতে চারপাশে দেখলো ইয়াসির। এখন কোথায় খুঁজবে এই মেয়েকে, যে একটু হেলমেট পরায় ব্যস্ত ছিল? হাত সাফাই করে ফেলেছে, আরেকবার পা কেটাকে মজা বুঝাবে। অয়ন বলল, কি আর করার, নিয়েছি যখন ফেরত তো আর পাবো না। তবে সমস্যা নেই, টাকা গেলে যাক, আইডি কার্ডটার ছিল না। বস, একবার তোকে নামিয়ে দিয়ে আসি। তোমার দেরি হবে না? না। অয়ন হাঁপ ছাড়ল। সুবিধাই হলো ওর। পেছনে বসতে বসতে বলল, মেয়ে পকেট মার আমি জীবনের প্রথম দেখলাম। তাও তোমার মতো পুলিশের নাকের ডগা দিয়ে গেল। বলতেই হচ্ছে পাকা হাত। ইয়াসির চুপ। এতক্ষণে মনে পড়ল তুষি নামটা সে কোথায় শুনেছে। এই চোর মেয়ের নাম তুষি, আবার ওর সাথে যে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে তার নামও তুষি। শেষমেশ ইয়াসির আবরারের বইয়ের নাম হবে এটা চোরের নামে? ছি। ক্যালেন্ডারের তারিখ এগিয়েছে। এখন ফেব্রুয়ারি মাস। প্রকৃতিতে শীত ডিঙ্গিয়ে গরম পড়ার মতোই তপ্ত সারা দেশ। রুহানের কেস নিয়ে উত্তাল জনগণ। সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা রিফ্রেশে তার মেয়ে কিডন্যাপিংয়ের ভিডিও। কয়েকটি টিভি চ্যানেল অবধি খবর এ নিয়ে। বিভিন্ন ব্লগার থেকে শুরু করে জনসাধারণের প্রত্যেকে প্রায় রুহানের শাস্তির দাবি তুলছে। ইয়াসিরকে দেওয়া মেয়েটির সাক্ষ্য, তার কান্না,
হাহুতাশ নাড়িয়ে দিয়েছে মানুষদের। ভিকটিমের ভার্সিটি চত্বরে মিছিল বসিয়েছে শিক্ষার্থীরা। মেয়েরা যদি চেনা কলেজ প্রাঙ্গণেও নিরাপদ না থাকে তবে কোথায় নিরাপদ? স্বপ্ন টেলিভিশন সবার এক কাঠি উপরে। এমনিতেও এই চ্যানেলের চেয়ারম্যানের সঙ্গে রুস্তমের সম্পর্ক ভালো নয়, তার উপর পেয়েছে এমন খবর। কাঁচা খুলে উচ্ছেদের পাল্লায় নেমেছে যেন। সব মিলিয়ে সরকার এবার নড়ে চড়ে বসেছে। উপরমহল থেকে চাপ পড়েছে রুস্তমের উপর। সকাল বিকেল ফোন আসছে, বকাঝকা করছেন বড় বড় মাথারা। রুস্তমের দশা দিশেহারা। টিভি চ্যানেল মানাতে পারলেও সোশ্যাল মিডিয়া তো আর হাতে নেই। আজ সকালেও মন্ত্রী রূপক এ নিয়ে ফোন করে গালিগালাজ করলেন। কমিশনার অবধি সুযোগ বুঝে সুর পাল্টে ফেলেছে। রুস্তমের আপাতত ঘোরার উপায় নেই। আপিল করা জামিনও না মঞ্জুর করেছে আদালত। সবশেষে রুহানের আজ সাজা ঘোষণার দিন। আদালতে মোটামুটি মানুষের উপস্থিতি এখন। এক পাশে বাদীপক্ষ, অন্য পাশে বিবাদী। রুস্তম বারবার অদূরের ইয়াসিনকে দেখছেন। টান টান দেহে বুক চিতিয়ে দাঁড়ানো একটা ফর্সা ছেলে, চোখে মুখে অন্যরকম দর্প। এর দর্প কিসের? রুস্তমকে হারিয়ে দিয়ে রুহানকে শাস্তি পেতে দেখার। বসে বসে দাঁত পিষলেন ভদ্রলোক। আজ যদি রুহানের সাজা হয়, এই শক্ত দেহটাকে আস্ত রাখবে না তিনি। একমাত্র ছেলে তার, এখন অবধি ফুলের টোকা পড়তে দেননি। সেখানে ইয়াসিরের মতো অফিসার এসে হঠাৎ কানে এলো বিচারকের স্বর। ভিকটিমকে দ্বিতীয় দফা সাক্ষী পেশ করতে ডাকা হচ্ছে। মাথা নুয়ে গিয়ে দাঁড়ালো ফারিন। তার হাবভাব ইয়াসিরের চিন্তা বাড়ল কিছু। মেয়েটা পারবে তো সব বলতে? বিবাদী পক্ষের উকিলের প্রশ্ন কেমন হয় আন্দাজ আছে ওর। তোরে ফারিন ভকরে না চায়, কিন্তু না, এমন কিছু হলো না। ফারিন চোখ নামিয়ে রাখলেও তার কণ্ঠ পাথুরে, যেন অধিক হিমে তুষার জমে গিয়েছে। উকিলের এক একটি নির্লজ্জ প্রশ্নেও সেই তুষার গলেনি। বিব্রত হওয়ার ছাপ বসেনি মুখে। তার অনর্গল অকপট জবাবে গোটা থানা থমকে গেল। বুক ভরে স্বস্তির শ্বাস ফেলল ইয়াসির। আর চোখে রুস্তমের দিকে চাইল এক পলক। চোখাচোখি হলো ভদ্রলোকের উষ্ণ আঁখির অঙ্গার। ইয়াসিরের নেত্রোদ্বয়ের নীরব যুদ্ধ বার্তায় সুবিধা করতে পারে না, বরং নিটল ঠোঁট চূড়াই তুলে হাসল ইয়াসির। শব্দহীন এক পেশে হাসি। রুস্তমের গা জ্বলে গেল তাতে। বিস্ফোরিত চোখ দিয়ে ইয়াসিরকে ভস্ম করল কয়েকবার। রুহানের বিচার কার্য শেষ। সমস্ত প্রমাণ সাক্ষী বিপক্ষে থাকায় ধারা ৩৩৬ কার্যকর হয়েছে। ১০ বছর সশ্রম কারাদণ্ডের সাথে ভিকটিমকে জরিমানা প্রদানের রায় দিয়েছেন কোর্ট। রুহান আত্মনাদ করে উঠল ড্যাড বলে। রুস্তম হতাশ ভঙ্গিতে মাথা ঝুঁকালেন। পাশে নিয়াজ অসহায় হয়ে বসে। তার এখানে বলার কিছু নেই। কিন্তু বিচার নিয়ে ফারিন খুশি হতে পারল না। যদি রুহানকে ফাঁসিতে দিত হয়তো একটু শান্তি মিলত ওর। যাক, তবুও কিছু তো হয়েছে। কত ধর্ষিতার নসিবে যে এইটুকুও জোটে না। আজও কত ধর্ষক একটা মেয়েকে জীবন্ত লাশ বানিয়ে দুনিয়ায় বুকে সদর্পে ঘুরে বেড়ায়। সেখানে রুহান জেলে যাচ্ছে এই ঢের। আর এইসব হয়েছে একজনের জন্য, ইয়াসির। ফারিনের চোখ দুটো কৃতজ্ঞতায় ছলছল করে উঠল। হঠাৎ নজর পড়ল রুহানের উপর। পুলিশ নিয়ে যাচ্ছে তাকে, কিন্তু যেতে যেতে তপ্ত চোখ ফারিনেই আটকায়, যার প্রতি পড়তে অগ্নিশিখা। এক একটি হিংস্র শিখা ছুঁড়ে তাকে ঝলসে দেওয়ার ইচ্ছে। আচমকা সামনে দাঁড়ালো ইয়াসির। কনস্টেবল থামলেন। পথরোধের ছোট্ট বাধায় চোখ সরিয়ে সামনে ফেলল রুহান। মুখের কাছে ইয়াসিরকে দেখেই বাড়ানো পাটা চলে এলো পেছনে। ইয়াসির বলল, ওকে এত দেখে লাভ নেই, আপাতত তুই নিজেকে নিয়ে ভাব। বলেছিলাম না তোর বাপ আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না? কথা মিলল? রুহান কটমটিয়ে কিছু বলতে গেলেই পুঁটি মাছের মতো ঘাটটা ধরে ধাক্কা মারল ইয়াসির। নিয়ে যাও। কনস্টেবল মাঠে গরু চড়ানোর মতো ঠেলতে ঠেলতে নিয়ে গেলেন ওকে। ইয়াসির নজর ফেরাতেই দেখলো সামনে এসে দাঁড়িয়েছে ফারিন। সেকেন্ড ওয়েক চট করে পা ছুঁয়ে সালাম করলো মেয়েটা। ইয়াসির ত্রস্ত পিছিয়ে গেল, কণ্ঠে বিব্রতকর ভাব। মিস ফারিন, কি করছেন? ফারিন মাথা তুলল, চোখে এক প্রস্থ জল। আপনি ছিলেন বলেই আজ বিচার পেলাম স্যার। নিজের জীবনের পরোয়া না করে একটা রেপড মেয়ের পাশে এসে দাঁড়িয়েছেন। এসব ফেরেশতার মতো মানুষকে একটু সম্মান দেওয়া তো দোষের নয়। ইয়াসির সহজ হতে পারল না। অস্বস্তি তার চোখে মুখে। আমি আমার ডিউটি করেছি,
আপনার জায়গায় যে কোনো মেয়ে হলে এই একই কাজ করব। প্লিজ উঠুন। ফারেন উঠে দাঁড়ালো, চোখের জলটা তার গালে নেমে এসেছে। ইয়াসিরের মায়া হলো, ছোট্ট করে বলল, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আপনার নিরাপত্তায় পুলিশ সবসময় সচেষ্ট থাকবে। বাহিরে তখন রোদের ক্রাশ। বড় শিমুল গাছটা কোটের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছে। এতে একটা ফুলও নেই, খাখা মরুর মতো শূন্য ডালের চূড়া। ইয়াসিরের ব্যস্ত প্রাঙ্গণ ছেড়ে বের হতেই মা ফোন করলেন। এবারেও হ্যালো শোনার সময় নিলেন না, ব্যস্তভাবে মুখ ছুটালেন। হ্যাঁ রে, তোকে যে বললাম মেয়েটাকে ফোন করতে করেছিলি। ইয়াসির ক্লান্ত শ্বাস টানল। ও মরছে এক জ্বালায়, তার উপর মায়ের আরেক জ্বালা। সময় পাইনি। তনিমা রেগে রেগে বললেন, বা খুব ভালো কথা, কিন্তু এসব নতুন কি? সংসার তো তোর এই সময় কোনো দিনই আসবে না। এর জন্য বিয়েটাও কত পিছিয়ে গেল। এবার যদি বিয়ে ঠিক এক মুহূর্তে মোড় দিয়েছিস, আমি কিন্তু তোর সাথে কোনো দিন কথা বলবো না। যেটা বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে না? হলে হচ্ছে। আমার এই এক কথা, তুমি এখনই তুষিকে ফোন করো। ঢাকাই তো থাকে, ফ্রি আছে, দেখা করো আজ। আংটি বদল তাহলে এই সোমবার করব, তোর বাবা তো বলল। অন্য কিছু বলো। ছেলের কড়া কণ্ঠের ধীরতায় একটু থমকালেন তনিমা। বাবার নাম শুনতেই প্রসঙ্গ পাল্টানোর তাগিদটুকু বুঝলেন স্পষ্ট। জিভে ঠোঁট ভেজালেন তিনি, বললেন, না মানে, তোর দাদুর বাড়ির সবাই চাচ্ছিল এঙ্গেজমেন্টটা ওই দিন হয়ে যাক। তুই আজ একটু দেখা কর না বাবা। হার মানল ইয়াসির, বলল, আচ্ছা। লাইন কাটতেই শরীফ হাজির হলো। ইয়াসিরের কথা শেষ করার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। হই হই করে বলল, স্যার, আপনি তো কামাল করে দিলেন। রুস্তমের ছেলেকে কারাবাদ, মাই গুডনেস। প্রথম হয়তো কোনো বড় মাপের এমপি ছেলেকে সাজা পেতে দেখলাম, তাও আবার রেপ কেসে। ইয়াসির সব কথা এড়িয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, এতক্ষণ কোথায় ছিলে? শরীফের আলগা হাসি মুছে গেল। থতমত ও খেলো কিছুটা। বিচার কার্যকালীন ও কুটের ভেতর ইচ্ছে করে যায়নি। রুস্তমের চোখে একবার পড়ে গেল বিপদ, তাই চট করে উত্তর দিতে না পারলেও ইয়াসির বুঝে নেয় ঝট করে প্রশ্ন ছড়ে। তুমি সিগারেট খাও? শরীফ ঝটকা খেলো, চোখে মনে সব জায়গায়। ঘাবড়ে বলল, কেন বলুন তো স্যার, হঠাৎ এই কথা? ইয়াসিরের স্বর পুরো। খাও কি না? অবোধ বালকের মতো দুপাশে মাথা নাড়ল শরীফ। মিথ্যে বলছো। আমি তোমাকে সেদিন খেতে দেখেছি। লোকটার মুখখানা ছোট হয়ে যায়। ধরা পড়ে আমতা করল, না মানে ওই মাঝে সাঝে দুই একটা। ইয়াসির হঠাৎ কাঁধে হাত রাখলো, প্রস্তাব ছুড়ল রাগ ঢাকেন। এসো চা খাই। দ্বিতীয়বার হোঁচট খেল শরীফ। কাঁধ পেঁচানো ইয়াসিরের হাতটাকে দেখল বিহব্বল বনে। এত মাস হলো এই থানায় এসেছে ইয়াসির, কখনো এভাবে মেশেনি। বিভ্রম নিয়েই মাথা নাড়ল শরীফ। টঙে এসে বেঞ্চে বসল ইয়াসির, পাশে জায়গা দেখিয়ে বলল, বসো। শরীফ দেনামনা করে বসলেও চোখে মুখে নির্বাদ জিজ্ঞাসা। ইয়াসির হঠাৎ করে এত আন্তরিকতা দেখাচ্ছে কেন? ওকেও কোনোভাবে কিছুতেই ভাসিয়ে দেবে না তো? যা বুদ্ধি এর, ভাবতেই শরীফের ঘাম ছোটে। ইয়াসির কেন যেন হাসল, আলগোসের অল্প একটু হাসি, তেমন হুট করেই বলল, শরীফ, আমি জানি তুমি একজন চেইন স্মোকার। মাঝে মধ্যে নয়, বরং সিগারেট ছাড়া তোমার দিন চলে না। তাও আমাকে মিথ্যে বলেছ। ভেবেছ চাকরি সূত্রে আমি তোমার সিনিয়র। স্বীকার করলে অভদ্রতা হবে, কিন্তু কি জানো, অন্যের জন্যে নিজের সত্তাকে গুটিয়ে রাখার নাম ভদ্রতা নয়, এটা ভয়। আর এই শব্দ তোমার ইউনিফর্মের সাথে যাচ্ছে না। মরতে তো একদিন হবেই, তোমাকে, আমাকে, কিংবা তোমার রুস্তমকে। তাহলে যদি কারো জন্যে ভালো কিছু করতে গিয়ে একটু আগে মরতে হয়, তাতে ক্ষতি কিসের? ভয় পেলে তাকে পেতে শেখো, যিনি
তোমাকে সৃষ্টি করেছেন, তা না করে তারই আরেক সৃষ্টি তোমারই মতো আরেক তুচ্ছ মানুষকে ভয় করছো। এটা আল্লাহর সাথে বেইমানি তোমার পোশাকের সাথে। একটা কথা মনে রাখবে, নিজেকে শুদ্ধ রাখার মধ্যে যে গর্ব, সেই গর্ব কোনো কিচ্ছুতে নেই। পুরো কথা শফিক মুগ্ধ হয়ে শুনল। ইয়াসির সচরাচর এত কথা বলেনি তার সাথে। কাজের বাইরে তো একটা শব্দও নয়। গভীর স্বরের প্রতিটি বাক্য এখনও কানের কাছে বাজছে তার। ইয়াসির চা শেষ করলো ততক্ষণে, উঠে দাঁড়িয়ে বিল মেটালো। শরীফ দিতে চাইলেও লাভ হলো না, ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি একটু শাহবাগ যাচ্ছি, ফিরতে দেরি হলে সামলে নিও। আমি আসবো স্যার। নো, ইটস অ্যাবাউট পার্সোনাল। জি। ইয়াসির বাইক নিয়ে চলে যায়। শরীফ হেঁটে এলো মেন গেটে। থানা থেকে আনা জিপটা এখানেই রাখা। হঠাৎ চোখ পড়ল, রুস্তম বের হচ্ছেন, সাথে আরও কজন আছে। ফোনে কথা বলছেন তিনি। শরীফ তটস্থ হয়ে কান খাড়া করল। স্পষ্ট শুনল রুস্তম কোনো এক গাড়ির নেম প্লেট বলছে কাউকে, কিন্তু চট করে ওর মাথায় এলো না এটা কার গাড়ি হবে। ইয়াসিরের বাইক চালানোর হাত ভালো, একেবারে পাকাপোক্ত যাকে বলে। কলেজ থেকেই চালায় কি না। বাবার গাড়ি আছে, কিন্তু ইয়াসির কখনোই ব্যবহার করেনি। কলেজে ওঠার পর অনেক জোরাজুরি করে সাইফুল ইসলাম একটা বাইক কিনে দিলেন। চাচার প্রতি তো আর ক্ষোভ নেই, তাই নিল ইয়াসির। এরপর সোজা পাল্টালো নিজের পয়সায় কিনে। এক হাতে থ্রটল ধরে রেখে অন্য হাতে নম্বর ডায়াল করে ফোনটা কানে গুছল ইয়াসির। রিং হচ্ছে কোনো অচেনা নম্বরে। না, অচেনা নয়, আনসেফ। তুষির নাম্বার এটা, যার সাথে বিয়ে হবে তার। তবে ইয়াসির বিধ্বস্ত সংকোচে, গলা অবধি বসে আছে অস্বস্তির জল। ওপাশ থেকে রিসিভ হলো কিছু সময় পর। ঋণ ঋণে নারী কণ্ঠে শুধালো। ইয়াসির অপ্রতিভ ছিল, অথচ শব্দ বাক্যে আজটা বিন্দু মাত্র নেই। স্বভাবসুলভ স্থূল তার স্বর। ইয়াসির আবরার স্বার্থ। মেয়েটির চটপটে কণ্ঠে ভাটা পড়ল এবার। ইয়াসির জিভের ঠোঁট ভেজালো, তার অস্বস্তি বাড়ছে, বই কমেনি। মেয়েটা নিজেই বলল, জি আসুন, সমস্যা নেই। ইয়াসির জায়গার নাম বলল। টিএসসি পেরিয়ে আসছে সে। মেয়েটা বলল। ইয়াসির হু হা না করেই খট করে লাইন কেটে দিল। মেয়েটা ভ্রু গোছাই তাতে, চোখ নাক কুচকিয়ে ভাব। ইয়াসির দুই গাল ফুলিয়ে শ্বাস ফেলল। বাইক তখনও চলছে। ফোনটা কোনো রকম পকেটে ভরতেই এক ভয়ানক কাণ্ড ঘটল সহসা। কোত্থেকে ভারী লোহার রড উড়ে এসেই ঠিক কপালে গিয়ে লাগে। প্রখর চোটের তোড়ে বাইকে রাখা হাতটা হোকড়ে গেল ওর। চাকার টাল হারিয়ে বাইক কাত হয়ে ছিটকে পড়ল ইয়াসির। কপাল কেটে রক্ত বেরিয়েছে। হাতের কোনোই ছিল একসা। এক হাতে মাথাটা চেপে কোনো রকম উঠে বসল ও। বাইক পড়ে আছে ধুলোই। ইয়াসির উঠে দাঁড়ালো কোনো রকম। এক পলক চারপাশে চাইল। অদূরে দুই একটা দোকান দেখা গেলেও ঝাপসা চোখে ও মানুষ বুঝতে পারছে না। মাথা দু একবার ঝাঁকি দিয়ে ইয়াসির বাইক তুলতেই ঝুঁকল। অমনি পিঠ বরাবর এসে শক্ত কিছু দিয়ে বাড়ি মারল কেউ একজন। অপ্রস্তুত ইয়াসির থুবড়ে পড়তে গিয়েও সামলালো নিজেকে। ঘুরে চাইল ক্রোধ। আক্রমণকারী এক দুজন নয়, গুনে গুনে চারজন সামনে দাঁড়িয়ে তারা। প্রত্যেকের হাতে ছুরি, রডের লাঠি। ইয়াসির বুঝে নিল এইসব কার কাজ। রুস্তম অ্যাটাক করবে আন্দাজ ছিল, কিন্তু এত তাড়াতাড়ি হবে বোঝেনি। ওকে বেশি দূর ভাবার সময় দেওয়া হলো না। রড হাতের লোকটা তেড়ে এলো মাথার আঘাত করতে। কৌশলে হাতটা ধরে ফেললো ইয়াসির। বুট পরা পা তুলে পোক্ত এক লাথি মারল বুকে। লোকটা ছিটকে গেল দূরে। তারপর দুজনে আসে, কিন্তু প্রহারে ব্যর্থ হয়। ইয়াসির জুডো চ্যাম্পিয়ন, তার সাথে মারপিটের সুবিধা করা মুশকিলই বটে। খোলা রাস্তার নিচে মুহূর্তে ধস্তাধস্তি লেগে যায় ওদের। পথচারী কজন দেখলেও এগিয়ে আসার সাহসে কুলোয় না। ইয়াসির একা হাতে যেটাকে পারছে মারছে, কখনো পা কখনো হাত। আত্মরক্ষার্থে রডটা নিয়েও পেটালো ওদের। শেষে একটাকে ঘুষি দিতে দিতে মাটিতে শুয়ে ফেলল। বুকের উপর হাঁটুর ভর রেখে পটাপট প্রহার করলো মুখে। লোকটার নাক থেতলে যাওয়ার দশা হয়। চতুর্থ লোকটা বুকে হাত চেপে উঠলেন কোনো মতে। দুপাশে দুজন মাটিতে শুয়ে কাতরাচ্ছে ব্যথায়। লোকটার মাথায় হজবরল লেগে গেল। কি করবে, কিভাবে করবেন তা নিয়ে। কিন্তু বসে থাকলেও তো চলবে না। যে করেই হোক একে লাশ বানিয়ে ফিরতে হবে আজ।
চকচকে ধারালো ছুরিটা তুলেই ফেরতে গেলেন তিনি। ইয়াসিরের খেয়াল অন্যদিকে। দ্বিতীয় লোককে বেধড়ক মারছিল, চতুর্থ জন তার পেছন ধীর এক কোপ বসাতে গেল। কোত্থেকে ঝড়ের মতো এসেই ছুরিটা ধরে ফেললো কেউ একজন। বিঘ্ন পেয়ে ভরকালো সে, তাকালো স্পষ্ট চোখে আগন্তুক মেয়ে, কিন্তু পোশাক আশাকে ছেলেদের ভাব। ধারালো ছুরির ডগা হাতের মুঠোয় বন্দি তার। লোকটা ছুরি ধরে মোচড় দিল, কিন্তু ছাড়ানো গেল না। আরও শক্ত করে চেপে রাখলো মেয়েটি। তোপে কোমল সফেদ তালুর চামড়া ছিন্ন হলো কেটে। গলগলিয়ে বেরিয়ে আসা রক্ত কবজি ছুঁয়ে টুপ টুপ করে নিচে গড়িয়ে পড়ল। ঘাড়ের উপর উষ্ণ কিছুর স্পর্শে মুখ তুলে চাইল ইয়াসির। পিলে শুদ্ধ চমকালো অমনি। তার দিকে তাক করা ছুরিটা ধরে দাঁড়িয়ে তুষি ঘাতক লোকটির সাথে জোর জবরদস্তি চলছে। ইয়াসির কিছুক্ষণের জন্য বোকা বনে যায়। এক পলক তুষিকে দেখে তারপর ঘাতককে দেখল। লোকটা যত ছুরি মুসরাচ্ছেন তুষি তত জোরে ধরছে। শেষে সজোরে লাথি মারল। এক হাত দূরে ঠিকরে গেলেন তিনি। ত্রস্ত দ্বিতীয় লোকটির বুক হতে তড়াক করে উঠে দাঁড়ালো ইয়াসির। লোকটি খুক খুক করে কাশছেন, চেহারায় রক্ত ধুলো মেখে একাকার। একটু ছাড়া পেতেই পা ঘষতে ঘষতে ছুটলেন পালাতে। বাকিরাও সাথে ছোটে। তুষির হাত কেটে যা তা অবস্থা, রক্তে সাদা কবজি মেখে গেছে। ইয়াসির তাজ্জব চোখে মেয়েটিকে দেখছে তখনও, কিন্তু তুষির নজর এদিকে নেই। সুরেশে ঘাতক উঠে পালাচ্ছে। ও দাঁত পিষে কিছু ছুটতে যাবে, অমনি হাতটা টেনে ধরল ইয়াসির। মেয়েটা থমকায়, থেমে যায় পা জোড়া। ইয়াসিরের কণ্ঠে উৎকণ্ঠা। মাই গুডনেস, এ কি অবস্থা হাতের? এসো। হাতে টান পড়তেই তুষি ভয় পেল। ও যে অয়নের পকেট মেরেছিল সেদিন, মনে পড়ল সেটা। ঢোক গিলে বলল, ইয়ে, আবার জেলে ভরবেন নাকি? কথা কম, এসো। তুষির মুখটা চুপসে গেল। ও এখানে এসেছিল একটু ভালো ইনকামের জন্য। ইয়াসিরের উপর হঠাৎ আক্রমণ দেখে নিজেকে সামলাতে পারেনি। মানবতা মরে গেলেও তুষি বেঁচে আছে, তাই তো ছুটে এলো বাঁচাতে। কিন্তু এখন কি হবে? এসব পুলিশ টুলিশের কি মায়া মমতা আছে? ভাইয়ের পকেট কাটার জন্য যদি আবার জেলে ঢোকাই? সেবার তো বলল কোর্টে চালান করবে। হায় হায়, তুষি নীরব হা হুতাশ করছে। ইয়াসিরের ডান হাতে চেপে রেখেছে ওকে। বাম হাত তুলে সিএনজি ডাকলো। অল্প পথ, রিক্সা হলেও চলবে, কিন্তু একটা মেয়ের সাথে এত পাশাপাশি বসাতে তার আপত্তি। 3 চাকার বাহন কাছে এসে দাঁড়াতেই ইয়াসির বলল, ওঠো। ভাবুক তুষি শোনেনি। ও কণ্ঠ চড়া করে ডাকলো, এই চোর, ওঠো। মেয়েটা নড়ে ওঠে, কণ্ঠে দোনামনা। ইয়ে মানে? উঠতে বলেছি। কড়া কণ্ঠে শুনে তুষির সাহস শেষ। হতাশ ভঙ্গিতে বসলো ভেতরে। ইয়াসির ভেবেছিল ও চালকের পাশে বসবে, কিন্তু না, জায়গা নেই। অনিচ্ছায় তুষির পাশে বসলো তাই, কিন্তু সিটের 2 প্রান্তে 2 জন। তুষি ঠোঁট কামড়ে ভাবল, আমাকে কি পকেট কাটতে দেখে নিয়েছিল? এখন কি কোর্টে নিচ্ছে? ও মাই গড, সুযোগ আছে, লাভ দেই গাড়ি থেকে। সিএনজি চলছে। ইয়াসির শরীফকে ফোন করলো। বাইকের অবস্থা শোচনীয়। বলল, আমার বাইক লোক পাঠিয়ে গ্যারেজে নিয়ে যাও। তুষি খেয়াল করলো ও ফোনে ব্যস্ত। আস্তে করে সিটকানিটা টানতে গেল, তাই যেই হাত ছোঁয়াবে ভেসে এলো সেই গুরুভার স্বর, ডোন্ট মুভ। ভুলেও এসব করতে গিয়ে কপালে দুঃখ ডেকো না। তুষির চোয়াল ঝুলে যায়। হাতটা সরিয়ে আনে দ্রুত। না না, আমি তো সিটকিনিটা দেখছিলাম। কোনোদিন এত সুন্দর সিটকিনি দেখিনি তো, তাই আর কি। ইয়াসির কিছু বলল না। শরীফের সাথে কথায় বহাল হলো। ও বিড়বিড় করে মনে মনে, কি চালাক মাইরি, হাত নাড়ালেই হাতি বুঝে ফেলছে। ইয়াসির সোজা ওকে নিয়ে হাসপাতালে এসেছে। বিশালাকার সাইনবোর্ড দেখে এতক্ষণে দম ফেলল তুষি। এর মানে ওকে জেলে ভরতে নয়, ডাক্তার দেখাতে এনেছে। যাক, তাহলে লোকটার দয়ামায়া কিছু হলেও আছে। তুষির ঠোঁটে হাসি ফুটল। গদগদ ভাব করে বলল, স্যার, আমার কিন্তু কিছু হয়নি, একদম গুড আমি, নো টেনশন টেকিং। এরকম স্মল স্মল কাটিং অনেকবার। ইউ আমাকে ছেড়ে দিন, আই গো মাই কাজ, নো। ইয়াসির তপ্ত চোখে ভিড়ল, ঠোঁটে আঙুল চেপে বোঝালো। হিস। তুষি ঠোঁট টিপে মাথা কাত করলো। ইয়াসির তখনও হাত ছাড়েনি। ইমার্জেন্সি ওয়ার্ডে এলো সোজা। সেখানকার লোকজন পুলিশ দেখে একটু তকপত হলেন। তার উপর ইয়াসির এই কয়দিনের পরিচিত মুখ। রুহানের গেট চলাকালীন তার সাক্ষাৎকার বেশ পরিচিত।
ওকে দেখেই এগিয়ে এলেন নার্স। কিছু লাগবে স্যার? ও তুষিকে দেখালো। হাত কেটেছে অনেকটা, ফার্স্ট এইডের ব্যবস্থা করুন। জি, আসুন আমার সাথে। নার্স ওদের নিয়ে আলাদা চেম্বার এলেন। ডাক্তার ঢুকলেন কিছু সময় পরে। ইয়াসির তুষিকে চেয়ার দেখালো। বসো। তুষি ভয় টয় নেই এখন, তবে হাতটা জ্বলছে। কতখানি কেটেছে রক্তের জন্য বোঝা মুশকিল। নার্স তুলো দিয়ে শেষ পরিষ্কার করলেন। উল্টাপাল্টা ক্ষত দেখে বললেন, স্যার, মনে হচ্ছে অনেক গভীর চোট। চিকিৎসক নিজেও পরখ করলেন ব্যাপারটা। মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ব্যান্ডেজ শেষে একটা টিটেনাস দিতে হবে। তুষি চোখ ঝাপটালো, ভাবলো টিটেনাস? টি মানে তো চা, চা খেতে দেবে? অমনি স্ফূর্ত হয়ে বলল, হ্যাঁ দিন না, দিলে ভালোই হয়, মর্নিং থেকে খাইনি। ডাক্তার কিছু বললেন না, চলে গেলেন কোথাও। তুষি নজর এনে ইয়াসিরকে ফেললো। মানুষটা পাশেই দাঁড়িয়ে, ফোনে মনোযোগ। ও সরু চোখে আপাত মস্তস্ক দেখল ওর। ইয়াসির বেশ লম্বা, বসে থাকা তুষির পাশে উঁচু শৃঙ্গ যেন। চমৎকার স্বাস্থ্যের, পুলিশের পোশাক কী যে মানিয়েছে। এত হ্যান্ডসাম পুলিশ তুষি আগে দেখেনি। ওর দেখা শব্দ, পেট মোটা, জলহস্তি সাইজের, সামনের চাল কুমড়ার ভুঁড়ি দেখলেই বোঝা যেত ঘুষ খায় কি না। ইয়াসিরের ইউনিফর্মে ধুলো মাখা, বোধহয় মারামারির সময় লেগেছে। কবজিতে একটা ঘড়ি, চুলগুলো সজারুর কাটার মতো পরিপাটি, গালে দাড়ি অল্প ছোট, একটু খোঁচা খোঁচা, গুপটা ধারালো খুব, চিপুকের একপাশে তিল। আচমকা ইয়াসির তাকাতেই তুষি থতমত খেল, গাল চুলকানোর ভান করে চাইল এদিক সেদিক। ডাক্তার এলেন তখনই। নার্স সার্জিক্যাল ট্রে এনে রাখলেন। সেখান থেকে বড় ইনজেকশনটা তুলতেই তুষির চোখ বেরিয়ে এলো। এটা দিয়ে কি হবে? হট ডু ইউ? চিকিৎসক বললেন, আপনাকে তো বললাম টিটেনাস দেওয়ার কথা। তুষির মাথা চক্কর কাটে। ডাক্তার ওকে ইঞ্জেকশনের কথা বলেছিল। তুষির তো এই জিনিসে ভীষণ ভয়। কবে কোনো ছোটোবেলায় বস্তির স্কুলে একবার ইঞ্জেকশন দেওয়া শুরু হয়। তুষিকে চেপে ধরে এমনভাবে দিয়েছিল ব্যাটা, গোটা দূর রাত জ্বরে ঘুমায়নি সে। হাত নাড়ানো অবধি বন্ধ হয়ে গেছিল। জায়গা পেকে সেই বাজে অবস্থা ভেবেই তুষির আত্মনাদ করে বলল, না আমি দেব না, নো নো নট গিভ মি। চিকিৎসক ইয়াসিরের দিক চাইলেন, নীরবে শুধালেন, কি করবেন? তুষির চিৎকার শুনেই ও কান থেকে ফোন নামিয়েছে। পকেটে ভরতে ভরতে বলল, যা দরকার করুন, আমি আছি। তুষি জোরে জোরে মাথা ঝাঁকালো। না না স্যার, আমি দেব না। ইয়াসের বাস খাই ধমক দেয়। চুপ। অমনি তুষি শক্ত হয়ে গেল। পিঠটা শটান গিয়ে ঠেকলো চেয়ারের সাথে। নার্স খাটের হাতা গোটাতেই দাঁত চেপে চোখ খিচে নিল জোরে। সূচের মাথাটা যেই ত্বক ভেদ করেছে, মেয়েটার মনে হলো আজ শেষ। আতঙ্কে কি করবে বুঝে উঠল না। পাশেই ছিল ইয়াসির। খপ করে ওর হাতটা চেপে ধরল তুষি। ধরার তোড়ে খসখসে চামড়ায় নখ বিঁধে গেল। ইয়াসির ভ্রু কুচকিয়ে সেথায় দেখলো এক পলক, তারপর ফিরল তুষির পানে। ফ্যাকাশের ঠোঁট নড়ছে মেয়ের, দোয়া পড়ছে হয়তো, গা কাঁপছে। ইয়াসির আশ্চর্য হয়, ছুরি দিয়ে হাত কাটল। গুন্ডাদের বুকে লাথি মারল, তাড়া করতেও যাচ্ছিল ওদের। এত সাহস সেখানে! সেই মেয়ে এখন একটা সামান্য ইঞ্জেকশন দিতে বসে এমন ঠক ঠক করে কাঁপছে। তুষির পাতলা শরীরটা শক্ত হয়ে চেয়ারে সেধে গেছে, নড়ছে না, চোখের পাতা পড়ছে না, যেন পোক্ত পাথর খণ্ড। ফর্সা ফ্যাকাশে মুখটা থতমত বানিয়ে ও গাঢ় হয়ে রইল। নার্স মেয়েটা হাসলো তাতে, ওয়ান টাইম ব্যান্ডেজটা ভালো করে লাগালো সুদ ছেদ করা ক্ষতর জায়গায়। তুষির তাও নড়ঝড় দেখা গেল না। মেয়েটা ঠোঁট টিপে হেসে বলল, হয়ে গেছে আপু, এবার একটু নড়ুন, ব্যথা কিন্তু বেশি পায়নি। তুষি কথা বলল না, রুষ্ট নয়নে অচল সিরিজটাকে দেখল। চিকিৎসক দুটো ঔষধ লিখে দিলেন। হাতের ব্যথা বাড়লে পেন কিলারও আবশ্যক। বিঙ্গ মানুষটা কঠিন শুদ্ধ ভাষায় অনেক কিছু বললেন, কিন্তু তুষি ওসব শুনল না। প্রেসক্রিপশনে তার মনোযোগের সিটে ফোটাও নেই। অমন শক্ত ইংরেজি সে পড়া তো দূর, আগামাতাই বুঝবে না। আর এসব ওষুধ টষুধের দরকার কি? শুধু টাকা নষ্ট। তুষির হাতটা কেটে গেলে দাদি পাতা বেটে একটা টুটকা বানিয়ে দেয়, ওটাই দেবে, ব্যাস, ব্যথা ভ্যানিশ।
ও গুটানো শার্টের হাতাটা ফের কোনোই অবধি নামালো। ইঞ্জেকশনের ব্যথা তো পায়নি, কিন্তু ভয় লাগছে একটু। আবার সেই আগের মতো পেকে টেকে যাবে না তো? কী যে দরকার ছিল এই পুলিশের ওকে হাসপাতালে আনার। ওদিকে জেলে ভরতে রেডি, আবার ডাক্তারও দেখায়। সে বিরক্ত চোখে ইয়াসিরের দিক চাইল। চোখাচোখের আকস্মিকতায় ভোগড়ে গেল অমনি। হাস্যহীন মানব ওকেই দেখছিল। তীরের ফলার মতো চাউনি তার মুখ বিরয়ে আটকে। তার পড়তে পড়তে বিরক্তি, তুষির থেকে সেই বিরক্তি হাজার খানেক বেশি। একবার ওকে দেখছে, পরের বার হাতটায়। তুষি এই চাউনি বুঝল না। বিভ্রান্ত হয়ে ইয়াসিরের দৃষ্টি অনুসরণ করলো। ছোট্ট কলিজা সলাৎ করে লাফিয়ে উঠল অমনি। ইয়াসিরের লোমশ হাতটা খামচে ধরেছে ও। সফেদ নখ ডুবে গেছে হলদে ত্বকের ভিড়ে। ধরফড় করে হাত সরালো মেয়েটা। তুতলে গেল কথা বলতে গিয়ে। সরি স্যার, আই নট সি ইউ। ইয়াসির চুপ। তার নম্রতাহীন চামড়া ভেদ করে একটু রক্ত উকি দিচ্ছে। তো সে জিভ কাটল। হরে তুষিরে, ভয় পেলি ভালো কথা, একে ধরলি কেন? দরকার হলে কারেন্টের তার চেপে ধরতি। এখন যে পুলিশ বেটাকে খামচে রক্ত বের করে দিয়েছিস, এই ছুতোয় আবার কোর্টে তুলবে না তো? হুতাশে ছাড়খাড় হয়ে ভাবল। তো সে টের পেল তার মাথার উপর ভো ভো করে শনিদেব ঘুরছে। মোটা গোফ নাচিয়ে নাচিয়ে বলছেন, ইয়াসির একটা কুফা, ওকে দেখলেই তোর দিন ভালো যায় না। দূরে থাক ওর থেকে, দূরে থাক। তুষি ঘান নাইল সজোরে, পয়েন্ট করলো বসে বসে। আজ থেকে ও ইয়াসিরের ছায়াও মারাবে না। বিল মেটানোর পর্ব এলো। তুষি ভারী চিন্তায় পড়ল আবার। এমন গরুর ইঞ্জেকশন দিয়েছে, সাথে 10 তোলা ব্যান্ডেজ হাতে। কত টাকা আসবে? নিশ্চয়ই অনেক। হাসপাতালও তো হাইফাই দেখতে। বিলের দ্বার আবার ওর ঘাড়ে পড়বে না তো? তুষির বাম হাতটা ত্রস্ত পকেটে চলে গেল। মানে ব্যাগে টাকা টোকা নেই। ইয়াসিরকে বাঁচাতে আসার আগে একটার পকেট মেরেছিল, ওতে তেমন লাভ হয়নি। এখনও টাকা দেবে কি করে? পরপরই পিঠটা সোজা করে ভাবল। হোয়াই আই মানি গিভিং, আমি তো ইচ্ছে করে নট কামিং, তাই না? যে কাম সে গিভ। এ কি, আপনারা তো কপাল কাটা। সিস্টার, ওনাকেও বান্ডিল করে দিন। কিন্তু ব্যাপার ঘটল উল্টো। পুলিশের লোক দেখে চিকিৎসক একটু গদগদ হওয়ার চেষ্টা করলেন। খুব আদিক্ষাতা করে বললেন, বিল দিতে হবে না, আপনারা দেশের সেবা করেছেন, আমরাও করছি, একই তো বলুন। কিন্তু ইয়াসির তো এসব শোনার লোক নয়। সে টাটু শব্দবিহীন ওয়ালেট বের করলো। সেটা মেলতেই পাশে থাকা তুষির চোখ দুটো লোভে চকচক করে ওঠে। 1000 টাকার নোট দেখে জিভে ঠোঁটটা ভেজায় দুবার। হাতের আঙুলগুলোতে নিষ্ফিস শুরু হয়। কিন্তু না, আজ তো এই ভুল করলে চলবে না। ইয়াসির যা চালাক, ধরতে পারলে রুহানের মতো পিটিয়ে ছাল তুলে ফেলবে। কিন্তু তুষির হাতটা যে কথাই শুনছে না। ও ছুটে যেতে চাইছে। সো মেরে ওয়ালেটটা নিয়ে পালানোর প্রয়াস ভারী হচ্ছে ক্রমে। নিজেকে সামলাতেই পাথর হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। মুখটাকে ঘুরিয়ে মুঠো করে রাখলো হাত দুটো। ওদিকে তাকাবেও না, চুরির ইচ্ছাও হবে না। ইয়াসির টেবিলের উপরে আস্ত নোট রাখলো। ভীষণ ধীর তার স্বর। রাখুন। সহকারী ছেলেটা চিকিৎসকের মুখের দিকে চাইলো। নীরবে শুধালো কি করবেন। চিকিৎসক আর গাইগুইয়ে গেলেন না, মাথা নাড়লেন সম্মতিতে। তুষি উঠে দাঁড়ালো। ইয়াসিরের হাতের ফোনটা ভাইব্রেট করা হচ্ছে সমানে। গ্লাস প্রোটেক্টরের এক কোণা ভাঙা। ধস্তাধস্তিতে হয়েছে হয়তো। তুষি ঢোক গেল মুগ্ধ চোখে। এরকম একটা ফোন কিনতে হলে ওকে ঠিক আর কয়টা পকেট মারতে হবে? তুষির বহুদিনের ইচ্ছা ওর একটা জব্বর ক্যামেরার স্মার্টফোন হবে। সানগ্লাস চোখে দিয়ে স্টাইল মেরে মেরে ছবি তুলবে সে। ওসব কাজে টিনটিন বাবলু এ দুটোকে খাটাবে তখন। ভাবতে ভাবতে ওর আচমকা নজর পড়ল লম্বা মানুষটার কপালের কোণায়। একটা আড়াআড়ি কাটা দাগ দেখেই বলল। মেয়েটি বোকা চোখে চাইল। বান্ডিল ও ব্যান্ডেজ। ইয়েস ইয়েস, ইংরেজি বলেছি দেখে বুঝতে সময় লাগলো। স্টুডেন্টস। তুষি একটা ভালো কথা বলেছে, কিন্তু ইয়াসির কেমন খ্যাক করে উঠল। তোমাকে এত বেশি বুঝতে হবে না, আমার ব্যাপার আমি দেখে নেব। যাও, বের হও এখান থেকে। মেয়েটা ভারী আশ্চর্য হলো। তর্কে না গিয়ে মুখ বাঁকালো, কাঁধ উঁচিয়ে বিড়বিড় করলো। না করলে নাই, আমার কি ভাই? ইয়াসিরের ফোন তখনও বাজছে। সোজা হাসপাতালের বাইরে এসে কল রিসিভ করলো। তো সে ঠিক পেছনেই ছিল। ওকে থামতে দেখে দাঁড়ালো সেও। হ্যালো। মেয়েলি কণ্ঠ। ইয়াসিরের কপালে ভাঁজ বসলো। বিভ্রম নিয়ে স্ক্রিনটা দেখলো ফের। ও, সেই তুষি। ফোনটা কানে গুজে বলল, সরি, আমি আজ দেখা করতে পারছি না, আপনি বাসায় ফিরে যান।
মেয়েটির কণ্ঠে রাগ বিস্ময় দলা পেকে এলো। ফিরে যান মানে? আমি 1 ঘন্টা যাবৎ রোদের মাঝে দাঁড়িয়ে আছি আর আপনি এখন বলছেন চলে যেতে? এটা কি ফাজলামো হচ্ছে? ইয়াসিরের কণ্ঠ অটল। সরিটা আমি আপনাকে সেজন্যই বলেছি, না হলে ইয়াসির আবরারের মুখ থেকে এসব শব্দ সহজে বের হয় না। আমার এদিকে একটা জরুরি কাজ পড়ে গেছে, এখন শাহবাগে যাওয়া সম্ভব নয়। ইউ গেট ব্যাক টু ইয়োর হোম। মেয়েটি হয়তো আরও কিছু বলতো, কিন্তু ওইটুকু ভদ্রতা ইয়াসির দেখালো না। খট করে লাইনটা কেটে দিল। তার মাথার শিরা দপদপ করছে ব্যথাতে। কপালের এক পাশ বিভ্রস্য প্রায়, রক্ত জমাট বেঁধে কালো হয়েছে সেখানে। চিন্তায় কোষগুলো ছিঁড়ে যাওয়ার জোগাড়। এই অ্যাটাক রুস্তম করেছে ও নিশ্চিত, কিন্তু সেটা প্রমাণ করবে কি করে? রুস্তম তো সহজে পেছন ছাড়বে না মনে হচ্ছে। ইয়াসির অস্থির চিত্রে 2 আঙুলে ভ্রুয়ের মাঝখানে ঘুষল। আচমকা চোখ পড়ল পাশে একটা ছোট্ট ছায়ামূর্তি তার ঠিক কাছাকাছি দাঁড়িয়ে। চট করে পিছু ফিরল সে। তুষি কান খাড়া করে শুনছিল এতক্ষণ। ও পাশের নারী আওয়াজটাও পরিষ্কার বুঝেছে। ইয়াসির তাকাতেই দাঁত বের করে হাসল, ভ্রু উঁচিয়ে বলল, গার্লফ্রেন্ড রাগ করেছে বুঝি? ইয়াসিরের তপ্ত কণ্ঠস্বর ছুটে এলো সহসা। শাট আপ, দাঁত বন্ধ করো আর এখান থেকে চুপচাপ বিদায় হও। তুষি থতমত খেল, পরপরই কপাল কুঁচকিয়ে ভাবল, বারবার চুপচাপ চলে যেতে বলে কেন? কথা বলতে বলতে গেলে কি অসুবিধা আছে? আশ্চর্য ব্যাটা একটা। মেয়েটা বিরক্তি গিলে নিল। আলগোসে ভেঙচি কেটে হাঁটা ধরল সোজা। 1 পা বাড়াতেই পিছু ডাকল ইয়াসির। দাঁড়াও, এই চোর। তুষি থমকায়, জিভ তুলে সূচক শব্দ করে একটু। ও চোর না, বারবার চোর চোর করে কেন? ফেলল ঠোঁট ফুলিয়ে। ইয়াসির কড়া কণ্ঠে শুধালো, সেদিন অয়নের ওয়ালেট কে নিয়েছে? তুষির বুক ধক করে ওঠে। অয়ন নামটা সে চেনে না, কিন্তু পুলিশ বেটা এমন শক্ত করে নাম নিয়েছে যখন, তখন সেই দিনের ওই ছোকরাই হবে। ও আমতা আমতা করে বলল, অয়ন, আই নট নো অয়ন। বাংলায় কথা বলতে পারো না? মৃগী রোগ আছে? ইয়াসিরের কণ্ঠে কঠোরতা। আঙুল তুলে বলল, শোনো, সেদিন হাতে পাইনি বলে ছাড়া পেয়েছিলে, প্রমাণ নেই বলে আজ আবার ছেড়ে দিলাম, তাই এখন সোজা বাসায় যাবে। যদি রাস্তাঘাটের কোথাও দেখেছি, ঘাট ধরে এনে লকআপে ভরে দেব, মনে থাকবে? তুষি ভেতর ভেতর রোষে ফেটে পড়ল। দাঁত চিবিয়ে ভাবল, রাস্তায় থাকবো না মানে? রাস্তা কি তোর বাপের শালা? ইয়াসিরের গুরুতর ভাব স্বরে নড়ে চড়ে উঠল। কি হলো, কথা কানে গিয়েছে? তুষি বাধ্য নিশ্চুপ মাথা কাত করল। ছোট্ট শব্দে জানালো, মনে থাকবে স্যার। যাও। তর্জনে ঘুরে হাঁটা ধরল তুষি। বিড় করে বলল, শালা, তুষির সাথে হম্বি তুম্বি, খালি হাতে সুযোগ আসুক একটা, তোর করব এমন হাল, হবি ফুটো নৌকার ছেঁড়া পাল। অয়নের পরীক্ষা সবে শেষ হয়েছে। ফুরফুরে মেজাজে হল ছেড়ে বেরোলো সে। সুদর্শন পুরুষের ঠোঁটের হাসি বসন্তের বাতাসের মতো প্রাণবন্ত। যতটা আশা করেছিল ততধিক ভালো হওয়ায় মুখ বিররে আনন্দের জলজল ছটা। এমন চলতে থাকলে বেস্ট শিশুবিদ হওয়া থেকে আটকাবে কে? অয়ন একা নেই, দুপাশে আরও কজন বন্ধু। কথা বলতে বলতে ক্যান্টিনে যাচ্ছিল সবাই। হঠাৎ কানে এলো দারোয়ান তর্ক করছেন কারোর সাথে। কেউ একজন ঢুকতে চাইছে ভেতরে। পরীক্ষার সময় বলে তিনি কিছুতেই রাজি হচ্ছে না। অয়নের পাজোড়া থমকালো চেনা ওই ঝুমঝুমে স্বরে, এখানে আমার পরিচিত একজন আছে, যদি কিছু হবে না। ঝট করে ঘুরে চাইল সে, চমকে গেল অমনি। কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে কলেজ পড়ুয়া ইউষা দাঁড়িয়ে। ঘেমে নেমে একাকার মেয়েটা, দুপাশে 2 লম্বা ঝুঁটি ঝুলছে। রোদের আলোয় চকচক করছে ফর্সা মুখ। বিস্ময়ের তোড়ে অয়নের ঠোঁট 2 প্রান্তে চলে গেল। বন্ধুদের ভিড় ছেড়ে ক্রস্থ সরে এলো এপাশে। ইউষা তখন দারোয়ানকে মানাতে ব্যস্ত। অয়ন অবাক হয়ে ভাবল। ইউষা? তুরন্ত পিছু ফিরল কিশোরী, ঠোঁটে হাসির বান ছুটিয়ে বলল, অয়ন ভাই, পরীক্ষা শেষ হয়েছে? দেখো না, আমি কখন এসেছি, কিন্তু এই আঙ্কেল আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। অয়ন তাজ্জব তখনও। তুই এখানে কিভাবে এসছিস? আর কার সাথে এসছিস? দারোয়ান শুধালেন। আপনি চেনেন ওনাকে? জবাব দিলে ইউষা, চেনেই তো, আমি সেই কখন থেকে আপনাকে বলে যাচ্ছি এখানে আমার চেনা লোক আছে, তাও শুনছিলেনই না।
তবে বিশ্বাস হলো তো। অয়ন ধৈর্য হারিয়ে ইউষাকে এপাশে টেনে আনলো। তুই এতটা পথ একা একা এসছিস? বাড়ির আগে এখানে কেন এলি? একা আসেনি তো, আমার এক বন্ধুর সাথে এসেছি। ও আমাকে এখানে রেখে বাসায় চলে গেছে। তোমার পরীক্ষা কেমন হলো বলে না তো। ইউষা যত স্বাভাবিক, অয়নের চমক ততটাই গাঢ়। কত বাচ্চা একটা মেয়ে, এখনও ঠিক করে রাস্তা পার হতে জানে না। সে কলেজ শেষে উল্টো পথ ধরে এখানে আসবে কেন? এখানে যে ওর ক্লিনিক্যাল টেস্ট চলছে এটাই বা জানলো কি করে? অয়নের মাথায় অনেক প্রশ্ন, কিন্তু উত্তর দিল না ইউষা। স্ফুটত গলায় পাল্টা প্রশ্ন করলো। আমাকে দেখে খুশি হনি অয়ন ভাই? ওর হ্যাঁ করার আগেই উপাস থেকে অয়নের নাম ধরে ডাকলো কেউ। একই সাথে ফিরল ওরা। বন্ধুদের ভেতর হতে একজন দুষ্টুমের বান ছুঁড়ল। কি বন্ধু? কে ইনি? আমাদের ভাবি না কে? অন্যজন বলল। এতকাল সিঙ্গেল থেকে শেষে বাচ্চা পাঠালি অয়ন? বাকিরা হৈ হৈ করে হাসলো। ওদেরও পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চলছে, অথচ দুষ্টুমের বেলায় এরা সব যেন সেই ভার্সিটির ছাত্র। কথাগুলো শুনে লজ্জায় নুয়ে গেল ইউষা। পলাশের ঝাঁক ছুটে এসে বসলো দুগালে। ফোলা মুখখানা নামালো নিচে। অয়নের বন্ধুদের মুখে ভাবি ডাক যেন অমৃতের মতো, কিন্তু চটে গেল অয়ন। রেগে রেগে বলল। বাজে কথা বলবি না, ও আমার ছোট বোন ইউষা। ও সরি। ইউষার হাসিটা দপ করে নিভে যায়। আহত চোখ তুলে চায় তার দিকে। বোন? অয়ন ভাই ওকে এখনো বোন ভাবে? অয়নের চোখে মুখে বিরক্তি। ইউষার ব্যথাতুর চাহনিতে তোয়াক্কাই নেই। খপ করে ওর হাতটা ধরল, এক টানে গেটের বাহিরে এনে বলল। কেন এসছিস সেখানে? দেখলি ওরা কিছু বাজে কথা বলছে? ইউষার লালচে ঠোঁট ফুলে যায়। মনে মনে বলে, বাজে কই, ওরা আমার জীবনের সবচেয়ে সুন্দর কথাটা বলেছে অয়ন ভাই। তুই গাধা তাই বুঝিনি। কিন্তু জিভ থেকে খসাতে পারল না। মুখ ভার করে মাথা নামালো। অয়নের চোখে লাগলো ব্যাপারটা। ইউষার মন খারাপ, ওর ভালো লাগে না। মেয়েটা চঞ্চল, চঞ্চলরা সবসময় চাঁদের মতো হাসবে, ঝর্ণা হয়ে ছুটবে। ওদের কালো মুখে মানায় কখনো? ফোঁস করে দম ফেলে বলল। আচ্ছা বেশ, যা হয়েছে হয়েছে, কি খাবি বল। ইউষা চুপ, চিবুক গলায় ফেলে রাখলো। অয়ন বলল। শুরু হয়ে গেল? খাবি কিছু না ওবার ডাকবো? ইউষার শব্দ নেই। সুকোমল গাল ফুলে আছে রাগে। অয়ন হাসলো এবার, বলল। হয়েছে, এত অভিমানের দরকার নেই, চল আইসক্রিম কিনে দিই। উত্তরের অপেক্ষায় সে রইল না। মেয়েটার হাত টেনে নিয়ে গেল ওপারে। ফুটপাত ধরে অনেকগুলো ভ্যান বসে সেখানে। অয়ন একটা বাস্কেট স্কচ নিয়ে ইউষার পছন্দের এটা। মেয়েটার অভিমান গলে জল হলো সহসা। অয়ন ভাই কি সুন্দর মনে রাখেন ওর পছন্দের কথা। শুনেও না আলগোছে হাসলো, যে হাসি অয়নের চোখে পড়বে না। মানুষটা বিল মেটাতে ব্যস্ত তখনও। প্যাকেট খুলে খেতে থাকে। ফাঁক ফোকর আওড়াতে চায় কবার। খেতে গিয়ে ঠোঁটের একপাশে আইসক্রিম লেগে গেল। অয়ন দেখল সেটা। বীতস্ফীত সে ভ্রু কুচকিয়ে বলল। বড় হবে না ইউষা? মেয়েটার চোখ নিষ্পাপের মতো। কি করেছি? অয়ন কথা বলে না। পকেট থেকে রুমাল নিয়ে চুপচাপ ঠোঁটে চেপে ধরে। লেগে থাকা আইসক্রিম বড় যত্নে মুছে দেয়। যতটা যত্নে শ্বাস আটকে পড়ল ইউষার। মেরুদণ্ড ধনুকের মতো সোজা হয়ে গেল। সাথে হাড় ছুঁয়ে নেমে চলল অনুভূতির এক হিম হিম স্রোত। অভিমানে টইটুম্বর নজর চোরায় তার মেখে এলো প্রেম, যে প্রেমের তোরে অয়নের প্রতি সে বহুবার হারায়। বিমোহে বুধ হয়ে ঠোঁট নাড়ল ইউষা। ডাক্তারি পড়া খুব কঠিন না অয়ন ভাই? কেন? বুঝতে কষ্ট হয় না তোমার? এখন আর হয় না। ইউষা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু বাহিরে নয়, মেয়েটার বুকেই ভাবলো আনমনে। আমার মনটা তো তার চেয়েও সহজ অয়ন ভাই। কত কঠিন পড়া বুঝতে কষ্ট হলে এটা বুঝতে কষ্ট কেন? এত কেন কষ্ট তোমার? বিকাল নাগাদ শওকত সাহেবের কাছে ফোন এসেছে। কানে তুষির পিতা ইরফান শেখ। বিয়ের কথাবার্তা চলছে এতদিন, কিন্তু ইয়াসির এখনও তার মেয়ের সাথে দেখা করেনি। আজ আসবে বলেও আসেনি। মেয়েটাকে মোড়ের রাস্তায় দাঁড় করিয়ে রেখে ফের পাঠিয়েছেন। এসব নিয়ে এক বিস্তর অসন্তুষ্টি সবার। শওকত কি বললেন? ইয়াসির তাকে মানে না। নিজ চেষ্টায় পরিশ্রমে পুলিশ অফিসার হওয়ায় সে দাপট এখন আরও প্রগাঢ়। কিন্তু ব্যাপারটা তো একটু হলেও ম্যানেজ দেওয়া দরকার। তাই বুঝালেন নিজের মতো। কত ভালো পরিবার, সুনাম কানায় কানায় দেখে মেয়ের বাবা অবশ্য গদগদ বটে।
ফের আপ্লুত হয়ে প্রশংসায়। ইয়াসিরকে নিয়ে গত মাসখানেক যা সব হচ্ছে, তার মতো ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যে অনেক কিছু। তাই আর বিশেষ গো ধরেননি, শুধু বলেছেন ছেলেকে একটু বোঝাতে, যেন মেয়েটাকে সময় দেয়। শওকত আশ্বাস দিয়ে ফোন রাখলেন। ঠিকই, কিন্তু দুশ্চিন্তায় কালো মেঘে ডুবে গেল। তারপর ইয়াসির তো কথা বলেই না, কি বুঝাবেন, কিভাবে বুঝাবেন? পাশে বসতে গেলেও উঠে যায়, বেশি বাড়াবাড়ি হলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শওকত পুরা শ্বাস ফেললেন। চোখের সামনে একটা বিশ্রী অতীত হাহাকার করে উঠল। এক ভোরে ঘর ভর্তি মানুষের মাঝে বাড়ি ফিরেছেন তিনি। তারপর চোখের সামনে একটা লাশ, কাফনে মোড়ানো একটা ছোট্ট দেহ, পাশে তনিমা রাহাজারি, বাকিদের কান্না। লাশের রক্তশূন্য মুখখানা ভেবেই চট করে চোখ খিচে নিলেন শওকত। গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে হাতের কবজিতে পড়ল। পরপর নজর ফিরিয়ে বেড সাইড টেবিলটাই ফেললেন। পূর্ণাঙ্গ পরিবারের একটি হাস্য উজ্জ্বল ছবি সেখানে। ফুটফুটে 3 ছেলের সাথে তিনি আর তনিমা, বহু বছর আগের ছবি এটা। ভদ্রলোক ফ্রেম তুলে হাত বুলালেন সায়নের গায়ে। ভাঙা স্বর হাতে কিছু কাতর শব্দ বেরোলো। আমাকে ক্ষমা করিস বাবা, তুই অন্তত আমাকে ক্ষমা করিস। এক ছেলের মৃত্যুর দায় নিয়ে আরেক ছেলের চোখের ঘৃণা হয়ে বেঁচে থাকা একজন বাবার কাছে কতটা যন্ত্রণার তুই তো বুঝবি, তাই না? অয়ন উবার ডাকতে চাইল, কিন্তু ইয়োসা দেয়নি। সে এক্ষুনি বাড়ি ফিরতে চায় না, খুব অনুনয় করল। এখানে তো প্রথমবার এলাম অয়ন ভাই, চারদিকটা ঘুরে দেখি না একটু? তোমার সাথে দেরি করে ফেললেও কেউ কিছু বলবে না। অয়ন ভেবেছিল না বলবে, ওর ক্লিনিকে ছুটতে হবে এখন, কিন্তু ইয়োসার নিষ্পাপ মুখের দিকে চেয়ে আর মানা করতে পারেননি। বলল, আচ্ছা আয়। ইয়োসার মন তখন রাজ্যের সুখ। এতটা সুখ বোধ হয় কখনো কারো হয়নি যতটা অর হলো শুধু অয়নের সঙ্গে আরেকটুকু সময় কাটানোর সুতো পেতাম। অয়ন হাঁটছিল সামনে, লম্বা পায়ের সাথে ইয়োসার গতি মেলানো দুষ্কর। তাতে কি, ও যে অয়নের পিঠের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকতে পারছে, এই বা কম কিসে? সে অনেক আগের কথা। একবার খুব জ্বর বাঁধল ইয়োসার। বাড়িময় মানুষের কি চিন্তা, ডাক্তার, বৃদ্ধ মায়ের কান্নাকাটি, কিন্তু ওসব ছাপিয়ে ইয়োসার মনে দাগ কাটলো আরেকটি প্রিয় মানুষের উদ্বেগ। অয়ন। ইয়োসা ঘুণাক্ষরেও ভাবেনি এই ডাক্তারের ভেতরে এতটা যত্ন লুকিয়ে আছে। মাকে সরিয়ে দিয়ে তার মাথার কাছে বসে থাকা, পড়াশোনায় ভুলে সারাদিন ইয়োসার সেবা নিয়ে ব্যস্ততা, ঠিক টাইমে এসে নিজ হাতে ওষুধ খাওয়ানো, ঘন ঘন রুমে এসে গায়ে কপালে হাত দিয়ে দেখা জ্বর কমলো কিনা। হাসপাতালেও তো কম ছুটেনি। তখন ইয়োসার মেট্রিকের টেস্ট পরীক্ষা চলছিল। জ্বর একটু সারলেও শরীরের দুর্বলতা কাটেনি। সব কয়টা পরীক্ষায় অয়ন নিজ দায়িত্বে নিয়ে গেছিল ওকে। বুকের সাথে আগলে ধরে ধরে বেঞ্চে বসিয়েছিল। ইনভিজিটের সহ সবাইকে বলেছে ওকে একটু দেখবেন। শুধু কি তাই, পরীক্ষা শেষ হওয়ার 3 ঘন্টা বাহিরে দাঁড়িয়েও থেকেছে। বারবার বলেছে, আমি আছি, তুই নিশ্চিন্তে লেখ। ইয়োসার ওসব স্পষ্ট মনে আছে এখনো। অমন যত্ন, অমন আদর আর অমন প্রশ্রয় পেয়ে পেয়েই তো তার কিশোরীর মনটাই চড়া দাগ পড়ল। যে দাগ সময় যেতে যেতে এত গাঢ় হয়ে বসেছে, যা কখনো মুছে ফেলার সাধ্য ইয়োসার নেই। ও চায়ও না বুঝতে, শুধু চায় অয়নকে ভালোবাসুক। একবার বুঝুক ওর চোখ কি বলে, একবার শুনুক ওর মন কি চায়। এই চায়া পাওয়া নিয়ে এই ইয়োসার বাকি জীবন কাটানোর স্বপ্নটা কবে পূরণ হবে, অয়ন কবে সাড়া দেবে? ইয়োসা জানে অয়নের মনে কোথাও ও নেই। হয়তো ওকে নিয়ে অয়ন আদৌ বেশি কিছু ভাবে না। তাতে ইয়োসার খারাপ লাগলেও অভিযোগ নেই। ও ভালোবেসেছে, ভালোবাসছে, ভালোবাসবে। এই ভালোবাসার টানা হেঁচড়াই কিংবা অনুভূতির তোড়ে অয়ন একদিন ঠিক সাড়া দেবে। যদি ইয়োসার ভালোবাসা সত্যিই হয়, অয়নই হবে মেয়েটা। মাথা নুয়ে হাসলো, ধ্যান ফিরল অয়নের কথাই। কণ্ঠে অনুচিন্তর তার। এখান থেকে শহীদ মিনারের চত্বর কাছে যাবি? ইয়োসা মাথা নাড়ল, বিলম্বহীন। ও ঠিক করে জায়গার নামও শোনেনি। অয়ন ভাই সেখানেই নিয়ে যাক, হোক সেটা পাতালে, ওনার সাথে থাকলেই চলবে। অয়ন রিক্সা ডাকলো। ইয়োসা পাশে এসে বলল, অ্যাপ্রনটা আমার কাছে দাও না। দিল সে। রিক্সা ওটা যেতে চাইছে না। অদূর হতেই মাথা নাড়লেন দুপাশে। অয়ন বলল, আমি সামনে থেকে রিক্সা ডেকে আনছি, তুই এখানেই দাঁড়া। বলে চলেও গেল। ইয়োসার নজর তখন অয়নের অ্যাপ্রনে। মৃদু হেসে আঙুল চালালো তাতে।
অয়ন খুব দামি ব্র্যান্ডেড সুগন্ধি ব্যবহার করে, ঘ্রাণও অন্যরকম। ইউষা অ্যাপ্রন তুলে নাকের কাছে ধরল, দু চোখ বুজে শ্বাস টানল ঝরে। এই গন্ধ ওর আত্মায় মিশে ওর বক্ষ স্পন্দনের ফাঁক ফোকরে, যার মাঝে শ্রীয় সত্তাকে বিলীন করার প্রখর ইচ্ছে ইউষার। অয়ন ভাই যে কবে একটু বুঝবেন, কবে বুনবুন নজর বাদ দিয়ে প্রেমিকার চোখে দেখবেন। ইউষা তো মনের কথা জানাতেই ছটফট করে মরছে, শুধু উনিই শোনার জন্য ছটফট করছেন না। কি হয়েছে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে তোর? তুরন্ত চোখ মেলল মেয়েটা। অয়ন সামনে দাঁড়িয়ে হতভম্ব চোখ দুটো এদিকেই দেখছে। কখন এলেন উনি? ধ্যান জ্ঞান ধুয়ে ইউষা পায়ের শব্দ অব্দি বোঝেনি। মেয়েটা ত্রস্ত নাক থেকে অ্যাপ্রনটা নামালো, ধাতস্থ হওয়া প্রয়াস চালালো খুব করে, আমতামতা করে বলল, না মানে কই না তো। এত জোর নিঃশ্বাস নিচ্ছিলে কেন তাহলে? সিমটম দেখে তো মনে হচ্ছে হাঁপানি আছে। বাসায় যাবি? খারাপ লাগছে? ইউষা ক্লান্ত চোখে চাইল। না ঠিক আছে, রিক্সায় এসো, চলে যাই। অয়নের মুখ দেখে মনে হলো না তার চিন্তা কমেছে। কিছু না বলে ইউষার পিঠ ব্যাগটা হাতে নিল। ইউষার বয়স 20, কিন্তু সে তুলনায় ছোটোখাটো অনেকটা। রিকশায় ওঠার জন্যই এক পা তুলল, তখনই এক হাত চেপে ধরল অয়ন। ফিরে চাইল, বলল, তোর যা সাইজ, মই না দিলে তো পারবি না। ইউষার মন খারাপ করার কথা, কিন্তু হেসে ফেলল উল্টো। মনে মনে বলল, খাটো মেয়েদের বড় লম্বা হয়। অয়ন ভাই, এই যে তুমি অনেক লম্বা, এতে বসিয়ে যাবে। ও বসতেই অয়ন পাশে এসে বসল। হুট তোলা ছিল আগেই। অয়ন ডান হাত দিয়ে পেছনে ঠেলে দিল সেটা। রিকশা মুক্ত হলো। এরপর চলন্ত চাকার সাথে তাল মিলিয়ে বাতাসের বেগ বাড়ল। অয়নের নজর পিচের ঢালে রইল। ইউষার চোখ তার উপরে আটকে। যে দৃষ্টির প্রতি পড়তে প্রেম, যেখানে মুগ্ধতা, মায়া আর ভালোবাসা মিশে। বয়ঃসন্ধিকালীন প্রেম মানুষকে যতটা তীব্র হয়, এত তীব্র প্রেম কেউ বাকি জীবনের সমস্ত প্রেম এক করলেও পাবে না। কিন্তু আফসোস, উচাটনে ভরতে এই নজর জোড়ায় ফিরল না অয়ন। ইউষা চাইলেও না সে ফিরুক। ফিরলেই তো ওর চোখ ফেরাতে হবে, লুকাতে হবে অনুভূতি, যেটা সে চায় না। ও অয়নকে দেখতে চায় সারা দিন, সারা প্রহর। একটা সময় জ্যামের কবলে পড়ে রিকশা থেমে যায়। অয়নের মুখটা হাসি হাসি। এই জায়গাগুলো তার সুপরিচিত। বন্ধুদের সাথে কত শত স্মৃতি রয়েছে। ও হাত দিয়ে দেখালো এই দিকটা। ক্লাস শেষে এখানে আমরা আড্ডা দিতাম। একটা দারুণ চা পাওয়া যায় এখানে, বুঝলি? তুই তো চা কফি খাস না, ওরা টেস্ট করতে পারতি। ইউষা এসে শুনল কি না কে জানে, তার চাউনি জোড়ায় বদল হয়নি কোনো। অয়নের ফরসা চিবুকের ধারে আঠার মতো লেগে আছে ওরা। সে সময় একটা ছোট্ট মেয়ে এসে দাঁড়ালো, পরনে ফ্রক, হাতের বড় মগটায় অনেকগুলো তরতাজা গোলাপ। ভাঙা ভাঙা পুলিতে আবদার করলো, একটা ফুল নেন ভাইয়া, একটা। ইউষা সাথে সাথেই বলল, কত করে? 20 টাকা। একটা দাও আমাকে। ইউষা ব্যাগে হাত দিতে গেলেই অয়ন বাদ সাধল, বলল, আমি দিচ্ছি। মেয়েটা ওর পাশে দাঁড়িয়ে বিল নিয়ে ফুলটা ওর হাতে দিয়ে চলে গেল কোথাও। অয়ন ফুলটা বাড়িয়ে দিয়ে বলল, গাছ থেকে ফুল ছিঁড়ে আমার খুব অপছন্দের একটা ব্যাপার। একটু পর তো ফেলে দেবে, কি দরকার এসবের কে জানে। ইউষার খেয়াল অয়নের মুঠোতে। টকটকে গোলাপ তার দিকে বাড়িয়েছে ছেলেটা। প্রেমিকার চোরা মনে চট করে একটা দুষ্টুমি এলো তার। ব্যাগ হাতিয়ে ফোন বের করলো দ্রুত, বলল স্ফূর্তিতে, ধরে রাখো, আমি একটা ছবি তুলে নিই। অয়ন কিছু বলেনি, তবে ক্রু দুটো তার কুঁচকালো। যখন ফুলের এক পাশে এক হাত রাখলো ইউষা, যেন অয়ন ফুল দিচ্ছে আর সে নিচ্ছে। এইভাবে একটা চমৎকার ছবি কয়েদ হলো ক্যামেরায়। অয়নের কপালের ভাঁজ এবার প্রগাঢ়তা পেল। মনের ভেতর একটা তীব্র আশঙ্কা পাখা মেলতেও চুপসা লোফের। ফোঁস করে শ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ালো সে। না না, ইউসা তো বাচ্চা মেয়ে, চোখের সামনে বড় হতে দেখেছ। ও এখন এসব বলছে কিনা তার ঠিক নেই। অয়ন, তুই তো হয়তো বেশি বেশি ভাবছিস। ইয়াসির বাড়ি ফিরল সেই মধ্যরাতে। আজ আর কেউ সজাগ নেই। যে যার মতো খিল টেনেছে দোয়ারে। শুধু মা বসেছিল সোফায়, মুখখানা ভার। ইয়াসির খেয়াল করেনি। রুমে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে আসছি। তনিমা চুপ করে রইলেন। ইয়াসির ঘরে ঢুকলো, পরপর ফিরল পায়ের শব্দে। একেবারে পিছু নিয়ে ভেতরে এসেছেন তনিমা। ও অবাক হলো একটু। মায়ের চোখ মুখ গম্ভীর। অন্য সময় হাসেন, কত কি জিজ্ঞেস করেন।
প্রশ্ন করল ইয়াসির। কিছু বলবে? অমনি গজগজিয়ে উঠলেন তিনি। কি বলবো? কি বলার বাকি রেখেছিস? তুষিতের কাছে আমার তো কোনো সম্মানই রাখলি না স্বার্থ। মেয়েটাকে আমি কত আশা নিয়ে বললাম তুই ওর সাথে দেখা করতে যাবি, সেখানে কি করলি এটা? ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড় করিয়ে রেখে ফেরত পাঠিয়ে দিলি। বিয়ে করতে মন চায় না বলে, বিয়ে করতে মন না চাইলে বলে দিবি যে করব না, বাদ দাও এসব। কিন্তু এক মুখে বিয়ের জন্য রাজি হয়ে অন্য মুখে এমন অসম্মান করছিস কেন? বলতে বলতে গলার স্বরটা বুঝে এলো তার। ইয়াসির বুঝলো মা কষ্ট পেয়েছেন, আর তার মাত্রা এত গভীর যে এই ইয়াসিরের কপাল কেটে গেছে, একটা ফার্স্ট এইড ব্যান্ডেড আছে সেখানে, কিছু খেয়াল করেনি। ও ফোঁস করে শ্বাস ফেলল, বলল, আমি কাল দেখা করব, খুশি? তনিমার চোখ ছলছলে। সত্যি বলছিস না আবার পাল্টে খাবি? সত্যি বললাম। পাল্টি খাবো কেন? করছিস তো পুলিশের চাকরি, কোনো বিশ্বাস নেই? ইয়াসির অবসন্ন চোখে চাইল। তনিমা হেসে ফেললেন। মজা করেছি, আমি তো জানি আমার ছেলে কত দায়িত্ববান পুলিশ অফিসার। আচ্ছা শোন, তুই তাহলে কাল ওকে ফোন করে ডেকে নিস, কেমন? ইয়াসিনের মাথা নাড়ল। তনিমা বের হতে নিলেন, হঠাৎ থেমে ফিরে চাইলেন আবার। ইয়াসির ইউনিফর্ম ছাড়ছিল, মুখটা খেয়াল করেই আটকে উঠলেন রমণী। এ কি, তোর কপালে ব্যান্ডেজ কিসের? ওর কণ্ঠ নিষ্প্রভ। যাক, খেয়াল করলে তাহলে। তনিমা ত্রস্ত এগিয়ে এলেন, উৎকণ্ঠিত আওড়ালেন। কাটলো কি করে? কিছু হয়েছে? কোথাও পড়ে টরে গিয়েছিলি? এ বাবা, ব্যথা করছে? মায়ের উদ্বিগ্ন মুখটা শান্ত চোখে দেখল ইয়াসির। এই মমতার নজরে ও এখনো বড় হতে পারেনি। পুলিশ অফিসার তো একদমই নয়, সেজন্যই এখনো মা ভাবছেন কোথাও পড়ে গিয়ে চোট লেগেছে। কিন্তু সত্যিটা ইয়াসির বলল না, শুধু শুধু মায়ের চিন্তা বাড়িয়ে লাভ নেই। জবাব দিল, গাছের ডাল ঝুঁকেছিল, খেয়াল করিনি, সেখানটাই লেগেই। সে কি, একটু সাবধানে হাঁটাচলা করবি না? এমনিতেও তোর মাইগ্রেনের সমস্যা, রাতে যদি ব্যথা বাড়ে। অল্প কেটেছে মা, এত চিন্তার কিছু নেই। যে পেশায় আছি এতে আরো বড় কাটাছেঁড়া বাকি। সুস্থির। মা শান্ত হলেন না, অমন অস্থির হয়েই বললেন, একটু সেক দিয়ে দে, ফুলাভাবটা কমে তাহলে। ইস, কি একটা অবস্থা! তুই ফ্রেশ হ, আর নিচে নামার দরকার নেই, আমি বরং খাবারটা ঘরে নিয়ে আসছি। পাল্টা বলার সুযোগ না দিয়েই তনিমা বেরিয়ে গেলেন দ্রুত। ইয়াসির আলগোছে হাসলো, সেই হাসি সেকেন্ডের মাথায় উবে গেল হঠাৎই। আত্মনজর মেলে জানালার বাহিরে চাইল সে, চোখের পর্দায় ভেসে উঠল কিশোর সায়নের মুখখানি। ইয়াসিরের থেকে মাত্র 1 বছরের বড় ছিল সায়ন, তবুও সম্পর্কের বড় ভাই সে। ইয়াসিরের হলদে আননে বিষাদ বুঝতে পারল না, খুব কৌশলে বিষণ্ণতায় গিলে নিল সে। ঠোঁটের এক গোলে কাষ্ঠ হাসি ছুটল এক ছোট, ঢোক গিলে ভাবল, তুই সব মিস করছিস সায়ন, মায়ের এত যত্ন, ভাই বোনদের আনন্দ, সব মিস করছিস। আচ্ছা, তাহলে তুই আনলাকি না তোর শূন্যতায় পড়তে থাকা আমরা। ইয়াসিরের বিয়ের সমস্ত বন্দোবস্ত শেষ। দুই পরিবারের প্রথম ভেবেছিল আন্টি বদলের একটা বিরাটকার আয়োজন করবে, কিন্তু রুহানের কেসের পরপর ইয়াসিরের উপর আরও কতক নতুন নতুন কেসের ভার পড়েছে। তার লাগাম ছাড়া ব্যস্ততাময় অতীত হয়ে সৈয়দ ভবনের বয়েক জ্যৈষ্ঠরা মেয়েটিকে আন্টি পরিয়ে এসেছে। এই শুক্রবারেই বিয়ের তারিখ ফেলেছেন তারা। ইয়াসির মায়ের কথাই সেদিন ফোন করলেও তুষিকে পাওয়া যায়নি। ইউনিভার্সিটির বসন্ত উৎসব নিয়ে মেতে থাকায় সাক্ষাৎকারও হয়নি তাদের, তাই আজ সময় মিলিয়ে দুজন দেখা করতে এলো। ধানমন্ডির একটি সুসজ্জিত সুন্দর রেস্তোরাঁ এটা। ইয়াসির বাইক নিয়ে এসেছে, ব্যক্তিগত কাজে সে সরকার প্রদত্ত জিপ ব্যবহার করে না। ডিউটির ফাঁকে আসায় পরনের ইউনিফর্ম ছাড়েনি। তুষি মেয়েটা আগে থেকেই রেস্তোরাঁর ভেতর বসেছিল। ওপাশে বিশাল কাচের বেষ্টনী, সরব রাস্তার স্পষ্ট দেখা যায়। ইয়াসির ঢুকতেই রিসেপশনের ছেলেটা চোখ বড় করলো। পুলিশ কেন? কোনো গন্ডগোল হয়নি তো? ম্যানেজার কাউন্টার রেখে
ত্রস্ত এগিয়ে এলেন, সালাম ঠুকে বললেন, কিছু লাগবে স্যার? ইয়াসির এতে বিরক্ত হয়। রুহান কেসের জের ধরে দেশে তার মুখটা বেশ পরিচিত এখন। তার উপর পুলিশের লোক, সবাই একটু একটু গদগদ ভাব করতে ওস্তাদ। ও সোজাসাপটা বলল, এত খাতিরের কিছু নেই। আমি এখানে আর 5টা সাধারণ মানুষের মতো এসেছি। আপনি নিজের কাজ করুন, যান, নো ওয়ারিস। লোকটা কিছু থতমত খেলেন। সুপুরুষ ইয়াসিরের আপদ মস্তস্ক দেখলেন বাঁকা চোখে, মাথা নিয়ে ফিরে গেলেন। তাও ইয়াসির চারপাশে চাইল, অনেকেই ওকে দেখছে, কিন্তু সে খুঁজল ছবিতে দেখা মেয়েটিকে। পেল এক কোণে, তুষি মেয়েটা ফোনে কথা বলছিল, মুখ ভর্তি গুরুত্বর, যেন ভয়ানক কিছু ঘটেছে। ও পাশের কারোর সাথে তর্ক চলছে নিরন্তর। ইয়াসির সামনে এসে দাঁড়ালো, শুনল কয়েকটি পরিষ্কার লাইন। ইয়াসির পুরোটা শোনার আগ্রহতে নেই, তাকে আবার এতটা পথ বাইক ছুটিয়ে থানায় ফিরতে হবে। গলার শ্রেষ্ঠা কাটাতে কাশলো এবার। তুষি ফিরল, ইয়াসিরকে দেখেই চমকালো যেন। ফোনটা কান থেকে নামালো দ্রুত। ইয়াসির জানে এটাই সেই মেয়ে, তাও নিশ্চিত হতে শুধালো, তুষি? হাসলো মেয়েটি। মুখোমুখি চেয়ার টেনে বসলো ইয়াসির। ইয়াসির সৌজন্যতায় ঠোঁট বাঁকালো একপাশে, মেনু কার্ড ঠেলে দিয়ে বলল, কি খাবেন? কিছু মনে করবেন না, আমি আসলে হাতে অতটা সময় নিয়ে আসিনি। মা বলেছিল দেখা করা জরুরি। সেদিন আমার ব্যবহারে আপনি হার্ট হয়েছেন, সেজন্যই আসা। দেখা যখন হয়েছে, কথাবার্তা না হয় বিয়ের পর বলা যাবে। তুষির মেজাজ খারাপ হলো। কি লোক এমন মুখের উপর ফটর ফটর উত্তর দেয় কে, তাও বিয়ের আগে? ইয়াসিরের স্পষ্ট জবাব, দেখুন, আমি জানি না আপনি আমার ব্যাপারে কতটুকু জানেন বা মা কতটা কি বলেছে আপনাকে। তবে একটা কথা হচ্ছে, আমি নিজের কাজের বেলায় ভীষণ সিনসিয়ার। আমি যখন চাকরির সময় শপথ পাঠ করেছিলাম, সেটা বইয়ে রিডিং পড়া ছিল না। প্রত্যেকটা লাইন আমি নিজের মন থেকে উচ্চারণ করেছি, আর সেটা অক্ষরে অক্ষরে পালন করাই আমার ধর্ম। এসব আপনি ব্যস্ততা ভাবলে ভাবুন, তবে আমি যেমন আমার কাজকে সম্মান করি, আমার স্ত্রীকেও আমার কাজকে সম্মান করতে হবে। রইল বাকি সময় দেয়া, একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীর প্রতি যতটুকু দায়িত্ব, কর্তব্য কিংবা তার ইচ্ছে পূরণে যেটুকু করার আমি করব। কিন্তু তার মানে এই নয় বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে নিজের সব কাজবাজ ফেলে সারাদিন তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। এতটা রোমান্টিসিজম আমার মধ্যে নেই, আর বিয়ের আগের এসব আমি পছন্দ করি না। তুষি চুপ করে গেল। ইয়াসিরের কথাবার্তায় পরিষ্কার ও যথেষ্ট অহংকারী, না হলে এমন কাঠখোড়াভাবে কথা বলে কেউ? চোখের কোণ তুলে ছেলেটাকে মাপল সে। জিম করে বোধ হয়, পরনের ইউনিফর্ম গায়ের সাথে আটোসাটো, হাফ হাতা হতে বাইসপস বেরিয়ে আছে, মুখের গড়ন ধারালো। একটু রেগে থাকালেই তো আসামি গড়গড় করে সব বলে দেবে। তুষি ছবিতে যেমন দেখেছিল ইয়াসির সামনে থেকে ততোধিক সুদর্শন। প্রশ্নটা ছুটে এলো তখনই, কি খাবেন বললেন না? আর কিছু? মাথা নাড়ল তুষি। এখানে পে ফাস্ট। ইয়াসির উঠে বিল দিতে গেল। যেতে যেতে হঠাৎই চোখ পড়ল ওপাশে, কাছের বাইরে। রেস্তোরাঁটা 3 তলায় হলেও মেন রোড পরিষ্কার বোঝা যায়। রাস্তার ফুটপাতে একটা চেনা মুখ দেখেই কেন যেন থামল ইয়াসির। আখের রসের ভ্যানের কাছে এসে দাঁড়িয়েছে তুষি। দুপাশে 2টো বাচ্চা ছেলে, একটা মোটা আর একটা রোগা। তুষি আখের রস ভর্তি একটা গ্লাস তুলে টিনটিনকে দিল, আরেকটা বাবুলকে। সেকেন্ডেই চোখ ফেরালো ইয়াসির, হাতে নিয়েও দাঁড়ালো ফের। হঠাৎই মনে পড়ল তুষি ওকে বাঁচিয়েছিল সেদিন। সময় মতো ছুরিটা এসে না ধরলেও ও এমন সুস্থ সবল থাকতো না বোধ হয়। কিন্তু ইয়াসির কি মেয়েটাকে ধন্যবাদ দিয়েছিল সেই জন্য? না, উল্টো ধামকে বিদায় করেছে। কিন্তু সেটা তো উচিত হয়নি। একটা ধন্যবাদ কে দেওয়া প্রয়োজন? একজন সিসকে চোরকে পুলিশ হয়ে নয়, ধন্যবাদটা ও জানাবে মানুষ হিসাবে। ইয়াসির নিচে নামতে গিয়েও থামলো। তুষি চলে যাচ্ছে। একটা লোকাল বাস এসে দাঁড়াতেই কেমন লাফঝাপ দিয়ে উঠে গেল তাতে। তুরন্ত ক্রুতে ভাস বসলো ওর।
এমন ডানপিন্ডে মেয়ে ও দুটো দেখেনি। নির্ঘাত বাসে উঠেছে কারো পকেট মারতে। না, এই মেয়ের একটা বিহিত করা দরকার। হাতের কেস দুটো শেষ হোক, তারপর এর একটা ব্যবস্থা করবেই ইয়াসির। বৃহস্পতিবার ঠিক বিকেল নাগাদ হাসনাবানও কোথা থেকে ছুটতে ছুটতে ফিরলেন। এমনিতেই বাড়ি আসতেই বেলা গড়ায় ওনার। কখনো মাগরিবের আজান পড়ে যায়। মোটা দুবারিতে কাজ করে প্রখা, কিন্তু আজকের এই তাড়াতাড়ি আসার কারণটা ঠিক বোঝা গেল না। অস্থির হাতে টিনের দোর খুলে ঢুকলেন তিনি। টুসি তখন বেঘুরে ঘুমাচ্ছে। এই রবিবার ওর কাজ নেই। রুটির মতো সে গভীর নিদ্রায়। হাসনা এসে গা ধরে ঝাঁকালেন। ওই টুসি ওঠ ওঠ বু, একখান জরুরি কথা আছে। টুসি আধো চোখ মেলল। হঠিপিন দাদি, জ্বালাচ্ছ কেন? আরে ইচ্ছা বইবি তো, এমনি মইরা থাকলে কেমনে কুমো? আচ্ছা ডিসগাস্টিং তো।